তো আমরা একটু অ্যাকশন পটেনশিয়ালটায় চোখ বুলাই নেই। এটা আমাদের আজকে ক্লাসে হেল্প হবে। সেটা হচ্ছে, এটা আমরা মোটামুটি জানি যে একটা কার্ডিয়াক মাসলের এবং যে আমাদের পেসমেকার এসএনওড এভিনোড এগুলোর পটেনশিয়াল আলাদা। কার্ডিয়াক মাসলের রেস্টিং মুভমেন্ট পটেনশিয়াল হচ্ছে -90 মিলিভোল্ট। তো নর্মালি তার মানে হচ্ছে, এটার মানে হচ্ছে সেলের আউটসাইডের থেকে সেলের ইনসাইডে নেগেটিভ, এবং সেলের ইনসাইডে সেটা মানে 90 মিলিভোল্ট থাকে। তো নর্মালি সোডিয়াম এন্টার যখন করবে, সোডিয়াম ইনফ্লাক্স হবে, একটা স্টিমুলাস আসলে সেটা আসলে প্রথমে থ্রেশহোল্ড পটেনশিয়ালে যায়। তো থ্রেশহোল্ড পটেনশিয়াল আমি বলেছিলাম এমন একটা পটেনশিয়াল যেখানে গেলে অবশ্যই অ্যাকশন পটেনশিয়াল জেনারেট করবে, অল অন নান ল বলেছিলাম। তো এটা হচ্ছে সোডিয়ামের কারণে হয়। এই যে র্যাপিড স্পাইক যেটা, এটা হচ্ছে সোডিয়ামের কারণে হয়। তো আমরা যখন এই যে ডিপোলারাইজেশন কথাটা লেখা আছে এখানে দেখেন, ডিপোলারাইজেশন মানে যখন সোডিয়ামটা ঢুকতেছে সেল নর্মালি পোলার থাকে, পোলারিটি মেনটেন করে, নেগেটিভ পোলারিটি। যখন পজিটিভ ঢোকে তখন সেটা কিন্তু ডিপোলারাইজেশন। তো এই জন্য এর নাম ডিপোলারাইজেশন। তো সোডিয়ামটা ঢুকলে শার্প রাইজ হয় পজিটিভিটি। তখন আমরা যদি ইসিজি ওয়েভের কথা চিন্তা করি বা ভেন্ট্রিকুলের কথা চিন্তা করি, তাহলে ভেন্ট্রিকুলো তখন কন্ট্রাকশন হয়। আর এই যে 1 2, তারপর 3, এটা মেইনলি, থ্রিটা মেইনলি রিপোলারাইজেশন, মাঝখানে হচ্ছে 1 2, যেটা ফেদাস, যেটা আমাদের এসএ নোডের পটেনশিয়ালে এই 1 2 থাকে না। তাহলে এসএ নোডে থাকে হচ্ছে শুধু 4, তারপর হচ্ছে 0, আর হচ্ছে 3, এটা থাকে, আর 1 2 থাকে না। তো প্লেটো ফেজের ইম্পর্টেন্স কি সেটা আমরা পূর্ব, কিন্তু এই ফিগারটা মাথায় রাখতে হবে। এই ফিগারটা মাথায় না রাখলে বারবার তো আমি এই ফিগারটা দেখাইতে পারবো না। যখন এটা মাথায় রাখেন যে সোডিয়াম ঢুকবে, শার্প স্পাইক হবে, তারপর পটাশিয়াম চ্যানেল খোলার কারণে একটু পটাশিয়াম বের হওয়া শুরু করবে, একটু ডাউন ফল হইলো। এই যে ধরেন +20-তে উঠছে, তারপর আবার জিরোতে চলে আসলো মনে করেন। এরপর হচ্ছে ক্যালসিয়াম ইনফ্লাক্সের কারণে, এবং ওই যে পটাশিয়াম বের হচ্ছিল, নেগেটিভিটি হচ্ছিল, আবার ক্যালসিয়াম ঢুকতেছে, দুইটা ব্যালেন্স করে একটা প্লেটো ফেজ। প্লেটো মানে হচ্ছে একটা সমতল জায়গা আর কি, উঁচু জায়গায়, যেমন আমরা বলছিলাম ওই দিন পামির মালভূমি, পৃথিবীর ছাদ, ওই যে কাজাকিস্তান, আফগানিস্তান, চীন, ওই এরিয়াটাতে। তো এরকম আর কি, বা যে জিনিসটা পরিবর্তন হয় না সেটা হচ্ছে প্লেটু। তো তারপর হচ্ছে রেপিড, যেটা পটাশিয়াম বের হয়ে যাবে সেল থেকে, তখন হচ্ছে রিপোলারাইজেশন হবে। তো এটা হচ্ছে আমাদের মূল কথা। আর ফোর্থ হচ্ছে রেস্টিং মুভমেন্ট পটেনশিয়াল মেনটেন করবে। তো আমরা এখন ইতে চলে যাবো আর কি, আমাদের সেকেন্ড টপিক যেটা, সেটা হচ্ছে ফিজিওলজি 2। এটা হচ্ছে কার্ডিয়াক সাইকেল। তো কার্ডিয়াক সাইকেল জিনিসটা কি? এই যে হার্ট যে বিট করতেছে, একটা বিট থেকে আরেকটা বিটের মাঝখানে যে ঘটনাগুলো ঘটতেছে, এগুলো হচ্ছে কার্ডিয়াক সাইকেল বলতেছে। মানে এই ইভেন্ট গুলো নিয়ে কার্ডিয়াক সাইকেল। সাইকেল মানে তো একটা রিপিটেটিভ ব্যাপার। তার মানে বিট হইতেছে, বিট হইতেছে, বিট হইতেছে, এর মাঝখানে যে ঘটনাগুলো ঘটতেছে, এগুলো হচ্ছে আমাদের আলোচনার বিষয় কার্ডিয়াক সাইকেলে। তো এই কার্ডিয়াক সাইকেল কি? ইভেন্টস ফ্রম বিগিনিং অফ অন বিট টু দা বিগিনিং অফ নেক্সট, মানে একটা বিট থেকে শুরু করে আরেকটা বিটে যে মাঝখানে ঘটনাগুলো, এগুলো হচ্ছে কার্ডিয়াক সাইকেলের অন্তর্ভুক্ত। তো এখন কার্ডিয়াক সাইকেলে, সরি, কিছু মেকানিক্যাল ইভেন্টস আছে, যেমন এই যে আমরা একটা ছবি দেখাইছি, যে ফিলিং অফ হার্ট এবং এমপ্টিং অফ হার্ট। মানে হার্ট ব্লাড দিয়ে ভরতেছে, ব্লাড আবার মানে হার্ট সেটাকে পাম্প করে সারা শরীরে ছড়াই দিচ্ছে। এই ঘটনাগুলোই ঘটতেছে আর কি। তো এটাকে আমরা বলবো মেকানিক্যাল ইভেন্ট। এই যে ফার্স্ট পয়েন্ট আমরা যেটা দিয়েছি, এটা তো মেকানিক্যাল ইভেন্ট। তারপর আর কিছু আছে ইলেকট্রিক্যাল ইভেন্ট, এই যেটা আমরা বললাম যে ইসিজি যে ওয়েভ, পি ওয়েভ, কিউআরএস কমপ্লেক্স, টি ওয়েভ, ভি ওয়েভ, এগুলো আর কি। ভি মানে হচ্ছে, সরি, এটা যেগুলো প্রেশার, যাই হোক, ওটাও হয়। এই যে প্রেশার চেঞ্জ যেটা বললাম, প্রেশার চেঞ্জ, তারপর হচ্ছে ভলিউম চেঞ্জ, এবং হার্ট সাউন্ডস, এবং সব মানে সর্বোপরি হচ্ছে পালস। পালস হয় কার্ডিয়াক, আমাদের যে কন্ট্রাকশন হয় ভেন্ট্রিকল, এর কারণে পালস জেনারেট হয়। আমরা এই যে হাতে যে দেখি, এটা আসলে ভেন্ট্রিকুলার সিস্টেমের কারণে। মেকানিক্যাল ইভেন্টস গুলো হচ্ছে এই যে এটা, এটা মনে হয় আমরা সবাই দেখেছি সারা জীবনে। তো সেটাই আবার নতুন করে দেখা, দেখি আমরা একটু। এই যে অ্যাট্রিয়াল ইভেন্টস। আচ্ছা, অ্যাট্রিয়াল ইভেন্টস আর ভেন্ট্রিকুলার ইভেন্টস আমরা আলাদা করে দেখাইছি, কিন্তু এই আমাদের এটা কেন গুরুত্বপূর্ণ এটা বোঝাটা, কারণ হচ্ছে এখানে অনেকগুলো ঘটনা একসাথে ঘটে। শুধু ওই যে দেখাইলাম যে মেকানিক্যাল ইভেন্টস, এছাড়াও দেখাইলাম অনেকগুলো হার্ট সাউন্ড হইতেছে,
ঠিক কোন পর্যায়ে গিয়ে হার্ট সাউন্ড হতেছে, কোন পর্যায়ে গিয়ে প্রেশার চেঞ্জটা কিরকম হইতেছে, ভলিউম চেঞ্জ কিরকম হইতেছে, এই সবগুলো জিনিস বোঝার জন্য এই সিকোয়েন্সটা বোঝা জরুরি। তো অ্যাট্রিয়াল ইভেন্টস এর মধ্যে অ্যাট্রিয়াল সিস্টল আর ডায়াস্টল, এটা আমরা জানি, হার্টের সিস্টল আর ডায়াস্টল আছে। ভেন্ট্রিকুলার সিস্টল মানে কন্ট্রাকশন, ডায়াস্টল মানে রিল্যাক্সেশন। তো আমাদের মেইন যে কাজ, ভেন্ট্রিকল পাম্প করবে ব্লাড, সারা শরীরে যাবে। যেমন ধরেন রাইট ভেন্ট্রিকল থেকে যাবে পালমোনারি আর্টারি দিয়ে লাংসে, তারপর লেফট ভেন্ট্রিকল থেকে আউটার দিয়ে হোল বডিতে। মানে আমাদের এটা একটা মেইন কাজ। তো ভেন্ট্রিকুলার সিস্টল, ভেন্ট্রিকুলার ডায়াস্টল। তো ভেন্ট্রিকুলার সিস্টল আপনি দেখেন যে 0.3 সেকেন্ড, আর ভেন্ট্রিকুলার ডায়াস্টল 0.5 সেকেন্ড। তো আমাদের ধারণা কি যে যখন ভেন্ট্রিকল কন্ট্যাক্ট করে অ্যাট্রিয়ামে তখন কি চলে? একজন বলেন। অ্যাট্রিয়াল সিস্টল 0.1 সেকেন্ড, আর অ্যাট্রিয়াল ডায়াস্টল 0.7, তার মানে দুটো মিলে কত? 0.8 সেকেন্ড। এবং ভেন্ট্রিকুলার সিস্টল ডায়াস্টল মিলে 0.8 সেকেন্ড। এই তো। তাহলে একটা কার্ডিয়াক সাইকেলে বা কার্ডিয়াক একটা হার্ট বিট যে একটা থেকে আরেকটা, এর মাঝখানে ডিউরেশনটা কত? 0.8 সেকেন্ড। 0.8 সেকেন্ড, তার মানে কি এটা ফিক্সড? না, ফিক্সড না, এটা একজনের জন্য একরকম। নর্মালি এটা ধরা হয়েছে কি হিসাব করে, যদি কারো 75 বা 72 এরকম একটা বিট হয়, তাহলে 75 বিট হলো কারো, মানে মিনিটে, মানে 60 সেকেন্ডে। তাহলে তোমার এই 60 সেকেন্ড হয় 75 বিট, তার মানে 1 সেকেন্ডে কয়টা হয়? তাহলে 75/60, এরকম আর কি। সরি, 1 সেকেন্ডে যদি এটা হিসাব করি। আর আমি যদি উল্টাটা করতে চাই আর কি, যে একটা বিট কয় সেকেন্ডে হয়, তাহলে আমরা বলবো হচ্ছে 75 বিট হয় 1 সেকেন্ডে, একটা বিট হয় 1/75। তার মানে এরকম আর কি। তো যদি আমরা এইটা ইকুয়েশনটা এক করে ফেলি, সেকেন্ডে না 1 মিনিটে? মিনিটে আর কি, সরি ওটা ভুল বলেছি। ওই যে যখন আমরা সেকেন্ড করবো তখন 60 দিয়ে ভাগ হবে আর কি। সরি, কেটে গেল, সেকেন্ডে বলেছি না? আচ্ছা, মিনিটে আর কি হিসাবটা। তো এইভাবে আমরা কার্ডিয়াক সাইকেলটা বের করেছি যে ঠিক আছে, আমার কারো যদি 100টা হয় ধরেন, মানে 60 সেকেন্ডে যদি কারোটা 100টা হয়, তাহলে তার টাইমটা একটু কমে যাবে। কারো যদি ধরেন 50টা বিট হয়, তাহলে টাইমটা একটু বাড়বে। ব্যাপারটাই মানে হচ্ছে, কারো যদি 60টা বিট হয় 60 সেকেন্ডে, তাহলে তার কার্ডিয়াক সাইকেল মানে এই টাইমটা কত হবে? 1 সেকেন্ড, তাই তো? মানে 60 সেকেন্ডে 60টা বিট, তার মানে টাইম কত? 60/60, মানে 1 সেকেন্ড। আর যেহেতু নর্মালি আমাদের 72টা 75টা এটা অন অন এভারেজ, এই জন্য হচ্ছে আমাদের আরেকটু সময় কমছে 0.8। কারো যদি 100 হয় তাহলে আরো একটু কমবে, আর যদি 50 হয় আর একটু বাড়বে, এরকম আর কি। তো আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের যে কমন একটা ধারণা, যে ভেন্ট্রিকুলার সিস্টলের সময় অ্যাট্রিয়ামে কি চলে? ডায়াস্টল, তাই তো? আবার অ্যাট্রিয়াল ডায়াস্টলের সময় ভেন্ট্রিকুলার সিস্টল চলে, এটাই তো নিয়ম নাকি? দুটো তো একসাথে কন্ট্যাক্ট করে না, বা একসাথে ডাইরেক্ট থাকে না, এরকমই কি ধারণা কিনা আমাদের? হ্যাঁ, ধারণা তো এরকমই। হ্যাঁ, ধারণা এরকম। এখন এখানে একটা জিনিস দেখেন, এই যে অ্যাট্রিয়াল সিস্টল 0.1 সেকেন্ড, ডায়াস্টল কত? পয়েন্ট ওয়ান। পয়েন্ট, হ্যাঁ, 0.7। সিস্টল 0.1, 0.7 ডায়াস্টল। তাহলে এ যদি 0.1 সেকেন্ড সিস্টল হয়, ও 0.7 সেকেন্ড ধরে সে ডায়াস্টল হয়ে আছে। আর ভেন্ট্রিকল সিস্টল কত? 0.3, ডায়াস্টল 0.5। যদি আমাদের হিসাব ওটাই বলে যে অ্যাট্রিয়াম যখন সিস্টল চলে, ভেন্ট্রিকুলার তখন ডায়াস্টল চলে, তাহলে হিসাব মিলতেছে? না, মিলে না। মিলে না। একটু গরমিল আছে, তার মানে হচ্ছে একটু ওভারল্যাপিং হয়। কারণ অ্যাট্রিয়াল সিস্টেম টাইমটা খুব কম, বাকি সময় অ্যাট্রিয়াম বসেই থাকে। তার মানে অ্যাট্রিয়াম যখন ডায়াস্টল হবে, ভেন্ট্রিকুলার কিছুটা সময় ডায়াস্টল, মানে একটু ওভারল্যাপ আছে। এটা হচ্ছে বলার এখানকার মূল উদ্দেশ্য, এই টাইমিংটা দিয়ে। এছাড়া প্রতিটা ফেজের আলাদা আলাদা টাইমিং আছে, এগুলো লাগবে না, এগুলো জাস্ট মানে আবর্জনা আর কি, আবর্জনা বাড়ানো বা মাথায় এত। আমার তো 0.04 পয়েন্ট এইসব জানার দরকার নেই আসলে। আমাদের দু একটা বুঝতে হবে মূল জিনিসটা কি ঘটতেছে। তো আমরা শুরু করব হচ্ছে একটু উল্টা দিক থেকে শুরু করি, তারপর আমরা এটা আবার সিকোয়েন্সিয়ালি পড়বো, যেহেতু সিকোয়েন্সিয়ালি আমি এঁকেছি। আমরা শুরু করলাম, ধরা যাক আমার হার্ট এরকম ডাইলেট হয়ে আছে, সে ব্লাড রিসিভ করার জন্য বসে আছে। এখান থেকে আমরা শুরু করি, হ্যাঁ, মানে ফিলিং ফেজ থেকে শুরু করি। হার্ট আমার ডাইলেট হয়ে আছে, মানে হার্ট বলতে আমি বুঝাইছি কি? ভেন্ট্রিকল। কোনো কিছু ভেন্ট্রিকল। উল্লেখ না করে দিলে, হ্যাঁ, কোনো কিছু উল্লেখ না করে দিলে ভেন্ট্রিকল ধরে নেবেন। তার মানে, আর যদি কোনো ভেন্ট্রিকল উল্লেখ না করি তাহলে এটা লেফট ভেন্ট্রিকল ধরে নিতে পারেন, কারণ আমাদের ম্যাক্সিমাম কথাবার্তা হবে লেফট ভেন্ট্রিকল রিলেটেড। হ্যাঁ। তো ধরা যাক হার্ট ডাইলেট হয়ে আছে, সেটা লেফট ভেন্ট্রিকল হোক রাইট ভেন্ট্রিকল হোক, ডাইলেট হয়ে আছে, মানে সে এখন ব্লাড নিবে, এখনো ব্লাড নেয় নাই, ব্লাড নিবে। এখান থেকে আমরা আমাদের আলোচনা শুরু করতেছি সাইকেলিক যে ইভেন্টস,
আমরা এখান থেকে শুরু করতেছি, পরে আমরা যখন পুরোটা জেনে যাবো তখন আপনি নিজেই বুঝতে পারবেন কখন কি ঘটতেছে। তো হার্ট এরকম ডাইলেট হয়ে আছে, এর ভিতরে এক ফোঁটা ব্লাড, এক ফোঁটা নাই মানে এটা কথার কথা, ব্লাড তো আছেই, যাক সে এখনো অ্যাট্রিয়াম থেকে ব্লাড রিসিভ করে নাই। তো নর্মালি আমাদের সিস্টেমটা কি, যে অ্যাট্রিয়াম থেকে ব্লাড ভেন্ট্রিকলে আসবে নাকি? জি। তাহলে দেখ আমরা এরকম একটা হার্ট আঁকলাম, এইটা, এটা হচ্ছে লেফট, এটা হচ্ছে রাইট। এখন এটা হচ্ছে অ্যাট্রিয়াম, তো নর্মালি আমাদের অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে ব্লাড আসবে, এই তো এটা হচ্ছে ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল, এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল। তো এখন হার্ট ডাইলেট হয়ে আছে, এখন লেফট অ্যাট্রিয়াম থেকে ধরা যাক ব্লাড আসতেছে, আসলো, ফিলিং হইলো। এই যে ভেন্ট্রিকল যে রিল্যাক্স আছে এখন ফিলিং হবে, এই ফিলিং এর তিনটা ফেজ, ফিলিং এর তিনটা ফেজ। একটা কথা এখনই বলে রাখি, যে আমরা যে এই যে ফিলিং, যে ডায়াস্ট্রিকের সময় যে ফিলিংটা, এটাকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে, এবং ভেন্ট্রিকুলার সিস্টেমটাও তিনটা ভাগে ভাগ, মানে সময়ের ভিত্তিতে আর কি। ভেন্ট্রিকুলার ফিলিংটা তিনটা ভাগে ভাগ, ভেন্ট্রিকুলার সিস্টলটাও, মানে কন্ট্রাকশন যেটা, সেটাও তিনটা ভাগে ভাগ। সিস্টল না, ঠিক কন্ট্রাকশন। ভেন্ট্রিকুলার ফিলিং এবং এমটিং, এটা হচ্ছে সব মানে সহজ বোঝানোর জন্য, যে ভেন্ট্রিকুলার ফিলিংটা তিন ভাগে ভাগ করছি সময়ের ভিত্তিতে, ভেন্ট্রিকুলার এমটি, এমটিংটাও তিন ভাগে ভাগ করছি সময়ের ভিত্তিতে। তাহলে সময়ের ভিত্তিতে মানে কি, ফার্স্ট থার্ড, মিডল থার্ড, লাস্ট থার্ড, এইভাবে আমরা মনে রাখি, তাহলে আমরা ঘটনাগুলো ব্যাখ্যা করতে সুবিধা হবে। ফার্স্ট থার্ড, মিডল থার্ড এবং লাস্ট থার্ড, মানে তিন ভাগে ভাগ। ঠিক আছে? তো এই যে হার্ট বা ভেন্ট্রিকলটা ডাইলেট হয়ে আছে, অ্যাট্রিয়াম থেকে ব্লাড আসতেছে, এই ঘটনাটা নাম হচ্ছে ফার্স্ট র্যাপিড ফিলিং। এই যে ফার্স্ট থার্ডে এই ঘটনাটা ঘটবে, তিন ভাগ সময়ের প্রথম ভাগে ঘটবে ফার্স্ট র্যাপিড ফিলিং। কেন র্যাপিড সেগুলো আমরা পরে বলতেছি। ফার্স্ট র্যাপিড ফিলিং, ঠিক আছে? তারপর যখন, আচ্ছা বলেই নেই এখন, ফার্স্ট র্যাপিড ফিলিং কেন, ভেন্ট্রিকল ফাঁকা, ভেন্ট্রিকলের ভিতরে প্রচুর নেগেটিভ প্রেশার, ভেন্ট্রিকলের ভিতরে নেগেটিভ প্রেশার, অ্যাট্রিয়ামে তখন পজিটিভ প্রেশার, মানে অ্যাট্রিয়ামের প্রেশার বেশি, ভেন্ট্রিকলে তখন কম। নর্মালি যত ঘটনা আমরা পড়বো সবখানি এই প্রেশারটা মাথায় রাখতে হবে, যে নর্মালি বেশি প্রেশারের জায়গা থেকে কম প্রেশারের জায়গায় ফ্লুইড যাবে বা গ্যাস যাবে, যে কোনো কিছুই তাই হয়। তো যখন ভেন্ট্রিকল ফাঁকা, ভেন্ট্রিকলের প্রেশার কম, নেগেটিভ প্রেশার বা প্রেশার খুবই কম, জিরো এরকম, তখন হচ্ছে অ্যাট্রিয়াম থেকে ব্লাড আসবে, যেহেতু ফাঁকা জায়গার ভিতরে ব্লাড আসবে, তখন জোরে ব্লাডটা আসবে, র্যাপিড রাশ হবে। এই জন্য বলতেছি র্যাপিড ফিলিং। যেহেতু র্যাপিড ফিলিং দুইবার হয়, সেই জন্য এটাকে বলতেছি ফার্স্ট র্যাপিড ফিলিং। কারণ নেগেটিভ প্রেশারের মধ্যে বা লো প্রেশারে হাই প্রেশার থেকে ব্লাড আসতেছে, এই জন্য খুব দ্রুত আসতেছে, ফার্স্ট র্যাপিড ফিলিং। ঠিক আছে? এখন যখন আপনার খুব মানে দ্রুত ব্লাড এসে গেল, অলরেডি ভেন্ট্রিকুলে তখন কিছু ব্লাড চলে আসে, ভেন্ট্রিকুলে তখন কিছু ব্লাড আসবে, ভেন্ট্রিকুলে কিছু প্রেশার রাইজ করবে, তাই তো? কিছু জিনিসপত্র আসলে তো প্রেশার রাইজ করবে, ভেন্ট্রিকুলে জায়গা দখল করবে, ভেন্ট্রিকুলে প্রেশার রাইজ হবে, তাহলে ভেন্ট্রিকুল কিছুটা রেজিস্ট্যান্স দিবে। তো যখন ভেন্ট্রিকুলে কিছুটা জায়গা দখল, কিছুটা প্রেশার হয়ে গেছে, আবার অ্যাট্রিয়ামও ফাঁকা হয়ে গেছে, এই সময়েও অ্যাট্রিয়াম যেহেতু ডাইলেটেড, বুঝেন, অ্যাট্রিয়াম কিন্তু এখন সিস্টল হয় নাই, অ্যাট্রিয়ামও ডাইলেটেড, ওই যে বললাম ওভারল্যাপিং হয়, অ্যাট্রিয়ামও ডাইলেটেড, ভেন্ট্রিকুলার ডাইলেটেড। কিন্তু অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকুলার ব্লাড আসতেছে কেন, কারণ অ্যাট্রিয়ামের প্রেশার বেশি, ভেন্ট্রিকুলার এই মুহূর্তে প্রেশার কম, ভেন্ট্রিকুলটা ফাঁপা ফাঁকা। এখন আমি ছবিতে বুঝাবো, একটু জাস্ট বলে নেই। তো অ্যাট্রিয়াম থেকে যখন ব্লাড আসতেছে, ব্লাড সব এসে গেল ধরেন ফাঁকার মধ্যে, এখন অ্যাট্রিয়াম যদি ডাইলেটেড, তার মানে অ্যাট্রিয়ামের সুপ্রিয়র ভেনা কাভা ইনফিরিয়র ভেনা কাভাতে তখন ব্লাড ঢুকতেছে, ভেনাস রিটার্ন যেটা আমরা বলি, সেই ব্লাড গুলো সরাসরি এই যে ধরেন এই সুপ্রিয়র ভেনা কাভা ইনফিরিয়র ভেনা কাভা দিয়ে ব্লাড আসতেছে, বা এদিকে লেফট সাইডে হলে কি পালমোনারি ভেইন দিয়ে ব্লাড আসতেছে, যাই হোক হইলো। তো এখানে র্যাপিড ফিলিং হয়েছে, ভেন্ট্রিকুলে একটু জায়গা দখল করেছে, তো ভেন্ট্রিকুলো তো আগের মতো ফাঁকা হইলো, মানে প্রেশার কম না, একটু প্রেশার বাড়লো, আবার এদিক থেকে ব্লাড ঢুকতেছে, এদিক থেকে ব্লাড ঢুকতেছে, সেই ব্লাড গুলো সরাসরি দিকে আসতেছে। এই সময়টায় অত পেস থাকবে না, ব্লাড অত ফ্লো থাকবে না, কারণ অলরেডি ভেন্ট্রিকুলার প্রেশার আছে। অ্যাট্রিয়ামের প্রেশার আবার খুব বেশি না, কিন্তু আমরা জানি খুব সামান্য প্রেশার অ্যাট্রিয়ামের থাকে। তো এটা হচ্ছে স্লো ফিলিং, স্লো ফিলিং, আস্তে আস্তে ফিল হবে, এটার নাম হচ্ছে ডায়াস্টেসিস। স্টেসিস মানে তো একটু থেমে যাওয়া, স্লো হওয়া। তার মানে
এটা হচ্ছে স্লো ফিলিং ফেজ। তাহলে ফার্স্ট র্যাপিড ফিলিং কেন হইলো? নেগেটিভ প্রেসারের কারণে, মানে কম প্রেসারের কারণে, লো প্রেসারের কারণে। তারপর স্লো ফিলিং হবে কারণ ভেন্ট্রিকল অলরেডি ব্লাড দিয়ে ফিল আপ হয়ে গেছে। এখন এরপরে গিয়ে অ্যাট্রিয়াম কন্ট্যাক্ট করবে, যেটাকে আমরা বলতেছি অ্যাট্রিয়াল সিস্টেম। অ্যাট্রিয়াম যখন কন্ট্যাক্ট করবে তখন একটা ফোর্স জেনারেট হবে। এতক্ষণ ব্লাড প্রথমে ফার্স্ট র্যাপিড ফিলিং দিয়ে ব্লাড আসলো, ভরে গেল, তারপর স্লো ফিলিং হইলো। এরপর যখন অ্যাট্রিয়াম কন্ট্যাক্ট করবে তখন আরেকটা পেস জেনারেট হবে, যেটার নাম হচ্ছে লাস্ট র্যাপিড ফিলিং, যেটা কার সাথে কোইনসাইড করে? অ্যাট্রিয়াল কন্ট্রাকশন বা অ্যাট্রিয়াল সিস্টেম। ঠিক আছে, অ্যাট্রিয়াল কন্ট্রাকশন বা অ্যাট্রিয়াল সিস্টেম। তাহলে ফার্স্ট র্যাপিড ফিলিং, রিডিউসড র্যাপিড ফিলিং বা রিডিউসড ফিলিং বা স্লো ফিলিং ফেজ বা ডায়াস্টেসিস, এবং লাস্ট র্যাপিড ফিলিং। এই নিয়ে কারো কোনো কনফিউশন আছে? নাই। এখন আমরা একটু আরেকটু অ্যাডভান্স লেভেলে যাই। এই যে ফার্স্ট ফিলিং আর স্লো ফিলিং, এই সময়েই 80% ব্লাড ভেন্ট্রিকলে ঢুকে যায়। 80% ব্লাড, তার মানে অ্যাট্রিয়াল সিস্টেম দিয়ে কত পার্সেন্ট ব্লাড আসে? মানে ভেন্ট্রিকলে যতটুকু যাওয়ার আগে তার 80% যায় হচ্ছে ফার্স্ট আর স্লো ফিলিং, মানে ফার্স্ট 2/3 সময়। লাস্টে শুধু যখন অ্যাকচুয়াল কন্ট্রাকশন হয় তখন 20% ব্লাড যায়। তার মানে অ্যাকচুয়াল কন্ট্রাকশনটা কি খুব গুরুত্বপূর্ণ কিছু? গুরুত্বপূর্ণ কিছু না। না, এই জন্য গুরুত্বপূর্ণ যদি, না। অ্যাট্রিয়াম, এখানে ক্লিনিক্যাল একটা ব্যাপার আছে, এই জন্য যদি অ্যাট্রিয়াম ফেল করে, কন্ট্যাক্ট ঠিক মতো না করে, তাইলেও সেটা আসলে নোটিসেবল হয় না, সাধারণত পেশেন্টের কিছুই হয় না, বোঝাই যায় না, কারণ ওই সামান্য ব্লাডে কিছুই যায় আসে না। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়াল ফাংশন যদি কখনো ফেল করে তাহলে খুব একটা ঝামেলা হয় না, যদি অন্য কোনো সমস্যা ডেভেলপ না করে, বা যদি এরপর দীর্ঘদিন থেকে অন্য জন্য যদি সমস্যা ডেভেলপ করে তাহলে সেটা আলাদা কথা। তাহলে আমরা এতটুকু বুঝলাম। হুম। এখন আবার লেফট রাইট তো মনে করা লাগবে না, এটা লেফট রাইট। একটা আমার ভেন্ট্রিকল, এখানে ভালভ আছে, এখানে ভালভ আছে। আচ্ছা, এখন ভেন্ট্রিকল ফিল আপ হয়ে গেল, ফার্স্ট র্যাপিড ফিলিং, স্লো ফিলিং, লাস্ট র্যাপিড ফিলিং। হুম। এখন ভেন্ট্রিকল কন্ট্রাক্ট করবে, ভেন্ট্রিকলের ভিতরে ব্লাড, ব্লাড এখন এখানেও তো ব্লাড, একই কথা। তো যখন ভেন্ট্রিকল কন্ট্রাক্ট করতে যাবে, দেখেন তো কোন ভালভ গুলো খোলা, আমার ছবি দেখে বোঝা যাচ্ছে না? মাইট্রাল ভালভ আর হচ্ছে ট্রাইকাস্পিড ভালভ। এই তো, ট্রাইকাসপিড ভালভ। এখানে আমরা জাস্ট ছবি আঁকার জন্য আঁকলাম, এখানে তো আর থাকে না। জায়গাটা অ্যাওরটা মনে করেন, ডেমন কার্ন পালমোনারি ট্রাঙ্ক। এই তো, মাইট্রাল এবং ট্রাইকাস্পিড ভালভ দুটা খোলা। খোলা। কারণ কি? অ্যাট্রিয়াম থেকে ব্লাড ভেন্ট্রিকলে আসছে এই ভালভ দিয়ে, তাছাড়া তো ব্লাড আসতো না, ব্লাড আসছে। এখন যে মুহূর্তে ভেন্ট্রিকল পাম্প করতে যাবে, ভেন্ট্রিকলের প্রেসার বেড়ে যাবে, ভেন্ট্রিকল যখন কন্ট্রাক্ট করবে ভেন্ট্রিকলের প্রেসার বেড়ে যাবে। তো প্রেসার বেড়ে গেলে কোন ভালভটা বন্ধ হবে? মাইট্রাল আর ট্রাইকাসপিড বন্ধ হয়ে যাবে। কারণ আপনি তো প্রেসার যখন দিবেন এদিক দিয়ে, তখন এটা বন্ধ হয়ে যাবে, এদিক যখন প্রেসার দিবেন তখন এটা বন্ধ হয়ে যাবে। তাহলে মাইট্রাল আর ট্রাইকাসপিড ভালভ বন্ধ হবে, দুটো দরজা ধাক্কা খাবে, ধাক্কা খাবে। ধাক্কা খেলে একটু ভাইব্রেশন হবে না? যে কোনো কিছুই তো ধাক্কা খেলে ভাইব্রেশন হয়, ভাইব্রেশন হবে। হুম। তাহলে একটা সাউন্ড তৈরি হবে, সেটার নাম কি? ফার্স্ট হার্ট সাউন্ড। ফার্স্ট হার্ট সাউন্ড। তাহলে আমরা ফার্স্ট হার্ট সাউন্ড পাইলাম। ঠিক আছে, কি ভালভ বন্ধের জন্য? মাইট্রাল আর ট্রাইকাসপিড, এগুলোকে আমরা কমনলি নাম কি বলি? অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভ, এভি কারণ ভালভ। অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকুলারের মাঝখানে থাকে, এভি ভালভ। তাইলে পাম্প করলাম, ভালভ বন্ধ হয়ে গেল। কোন ভালভ? এভি ভালভ বন্ধ হইলো, মাইট্রাল এবং ট্রাইকাসপিড। তাহলে একটা শব্দ হবে দরজা বন্ধ হইলে, এটার নাম হচ্ছে ফার্স্ট হার্ট সাউন্ড। এখন ভেন্ট্রিকল কন্ট্রাক্ট করতেছে, তাহলে প্রেশার আস্তে আস্তে রাইজ করবে, প্রেশার বাড়বে। তো বাড়বে যখন, এই ভাব তো বন্ধ ছিল তাই না, অ্যাওর্টিক ভালভ আর পালমোনারি ভালভ, সে তো বন্ধ ছিল হুম। যখন ভেন্ট্রিকল ডায়াস্ট্রো থাকে, বন্ধ ছিল। তো প্রেশার যখন বেশি রাইজ করবে, যখন অ্যাওর্টাতে যে প্রেশার বা পালমোনারি ট্রাঙ্কে যে প্রেশার, তার চেয়ে যখন বেশি প্রেশার রাইজ করবে তখন কি হবে? ওই ভালভ খুলে যাবে। এটা ক্লিয়ার কিনা? হুম। ধরেন আমার যখন হার্টে ডায়াস্টল, তখন তো আমার ডায়াস্টলিক ব্লাড প্রেশার ধরা যাক 80 মিলিমিটার অফ মার্কারি, তার মানে অ্যাওর্টাতে 80 মিলিমিটার অফ মার্কারি প্রেশার।
তো হার্ট যখন পাম্প করে ধরেন 80 ক্রস করে যাবে, ক্রস করবে। তখন হ্যাঁ 80 বেশি যখন প্রেসার জেনারেট করবে, তখন অ্যাওর্টিক ভালভ খুলে যাবে। খুলে যাবে। বা ধরেন এই পালমোনারি ট্যাঙ্কে 7-8 মিলিমিটার মনে করেন মার্কারি ব্লাড প্রেশার, যখন রাইট রাইট ভেন্ট্রিকল মতন 10 মিলিমিটার মার্কারি তৈরি করে ফেলবে, তখন তো খুলে যাবে। এটাই তো নিয়ম। মানে বলতে চাচ্ছি যে এই যে ভালভটা বন্ধ হইলো এবং একটু পরে যখন প্রেশারটা বেশি হয়ে যাবে, তখন অ্যাট্রিয়াল ভালভ, সরি অ্যাওর্টিক ভালভ বা পালমোনারি ভালভ খুলে যাবে। ঠিক আছে। হুম। হুম। তাহলে এই যে এভি ভালভ বন্ধ হইলো এবং এই যে সেমিলুনার ভালভ, এগুলো তো সেমিলুনার ভালভ বলি, হ্যাঁ, সেমিলুনার ভালভ খুলে গেল, এর মাঝখানে খুব সামান্য একটা সময় থাকবে যখন এভি ভালভটা বন্ধ এবং সেমিলুনার ভালভ এখনো খোলে নাই। মানে থাকবে সবগুলো কিনা এরকম ভালভই একটা বন্ধ। সময়। হ্যাঁ, সবগুলো ভালভই বন্ধ। কারণ সামান্য প্রেশার যখন ফোর্স জেনারেট করবে হার্ট, তখন তো আস্তে আস্তে প্রেশার বাড়বে। আস্তে আস্তে বলতে শার্পলি বাড়বে, কিন্তু সেটা তো জিরো থেকেই শুরু হবে। 0, 1, 2, 3, 4, 5, 6 এইভাবেই তো, জিরো থেকে তো আর মানে পরের ধাপ আর 100 না। তো সেই জন্য ধর 0 থেকে 5, 6 হয়ে গেল, এভি ভালভ ক্লোজ হয়ে গেল। তারপর আস্তে আস্তে সেটা 80-তে উঠে গেল, পালমোনারি ভালভ, অ্যাওর্টিক ভালভ খুলে গেল। তাহলে এই যে সময়টা ধরেন 5 থেকে 80-তে উঠলো, তাহলে এই সামান্য সময়টা, খুবই সামান্য সময়, কিন্তু কথা বলতেছে অনেক কিছু, কিন্তু সময়টা খুব সামান্য। তাইলে এবি ভালভ বন্ধ এবং অ্যাওর্টিক ভালভ খুলে যাওয়ার মাঝখানে খুব সামান্য একটা পিরিয়ড থাকবে, যেই পিরিয়ডে এবি ভালভ বন্ধ, অ্যাওর্টিক ভালভ বন্ধ, বা এবি ভালভ বন্ধ, পালমোনারি ভালভ বন্ধ। এই সময়টায় চারটা ভালভই, সব ভালভ যেহেতু বন্ধ, তার মানে হার্ট প্রেসার জেনারেট করতেছে, কিন্তু কোনো প্রকার ব্লাড হার্ট থেকে বের হচ্ছে না এবং হার্টে ঢুকতেওছে না। তার মানে হার্টের যে ভলিউম, সেই ভলিউমটা একই রকম থাকতেছে ওই পুরোটা সময় জুড়ে। সেই জন্য এটাকে বলতেছি আইসো ভলিউমেট্রিক কন্ট্রাকশন, কারণ ভলিউমের কোনো চেঞ্জ হচ্ছে না। এই জন্য বলতেছে আইসো, মানে একই, সমান। যেমন আইসোটোপ, আইসোটোন আমরা পড়ছি না এগুলো, আইসোবার, মানে একই। তাহলে সমান পরিমাণ ভলিউম থাকতেছে এই সময়টা, এই জন্য এটার নাম হচ্ছে, ফেজটার নাম হচ্ছে আইসো ভলিউমেট্রিক কন্ট্রাকশন। কন্ট্রাকশন। তারপর যখন আমরা পাম্প করলাম ব্লাডটা, অ্যাট্রিয়াল ভালভ বা পালমোনারি ভালভ খুলে গেল, ব্লাড তখন বডিতে চলে গেল। তো এটা তাহলে কি, ভেন্ট্রিকল থেকে ব্লাড বের হচ্ছে, এটার নাম হচ্ছে ইজেকশন। ইজেকশন বা ভেন্ট্রিকল এমটি হচ্ছে। তো আমি প্রথমে বলেছিলাম ভেন্ট্রিকুলার এমটিটা আবার ভেন্ট্রিকুলার ফিলিংটা দুটোই তিনটা ভাগে ভাগ করছে সময়ের ভিত্তিতে, ফার্স্ট, সেকেন্ড আর থার্ড, এটা, তাই তো? ফার্স্ট, থার্ড, জি। সেকেন্ড, থার্ড, বা পরের অংশটা আর কি 3 ভাগে লাস্ট ভাগ থার্ড। করেছি। হ্যাঁ, লাস্ট, থার্ড। তো তাহলে ইজেকশনও এরকম, ফার্স্ট, থার্ড, সেকেন্ড, থার্ড, লাস্ট, থার্ড। এই যে ফার্স্ট থার্ড, মানে যখন ভেন্ট্রিকল প্রচুর প্রেসার জেনারেট করছে, সেই জন্যই তো সে ওটাতে ব্লাড সাপ্লাই দিতে পারতেছে। তো এই যে পাম্প করলো, এই ফার্স্ট থার্ডে রেপিড ইজেকশনটা হয়ে যায়। রেপিড ইজেকশন যেটা আমরা বলতেছি, এটা ফার্স্ট হাফেই হয়ে যায়। ঠিক আছে। এরপর যখন ইজেকশন হইতেছে, ভেন্ট্রিকল থেকে ব্লাড বেড়ে যাচ্ছে, তাহলে ভেন্ট্রিকলের ভিতরে প্রেশার একটু কমবে। প্রথমে যে প্রেশার ছিল হাই প্রেশার, তার চেয়ে একটু কমবে, কারণ ভেন্ট্রিকল থেকে ব্লাড বেড়ে গেছে। ভেন্ট্রিকলের ভিতরে ব্লাড ছিল, সেই ব্লাডে আমরা চাপ দিতেছিলাম, ব্লাড তো বের হয়ে যাচ্ছে ওটা দিয়ে, তাহলে চাপও কমবে আস্তে আস্তে। এবং যেহেতু ব্লাড বের হয়ে গেছে অলরেডি, তাহলে ইজেকশনের স্পিডটা কমবে, এটা মানে হচ্ছে রিডিউসড ইজেকশন। রিডিউসড ইজেকশন। তাহলে এই যে রেপিড ইজেকশন হলো প্রথম থার্ডে, এর মাধ্যমেই 70% ব্লাড ইজেক্ট হয়ে যায়, মানে যতটুকু বের হয়ে যাওয়ার কথা। আর পরে দুটা আর কি, সেকেন্ড আর লাস্ট থার্ড দিলে হচ্ছে রিজেক্ট, মানে এই যে রিডিউস রিজেকশন, এটা হচ্ছে 30%। তাহলে র্যাপিড ইজেকশন আর রিডিউস ইজেকশন আমরা বুঝলাম। এখন এই যে ব্লাডটা ইজেক্ট হয়ে গেল, ইজেক্ট হয়ে যাওয়ার পরে হার্ট তো কন্ট্যাক্ট করলো, হার্ট কন্ট্যাক্ট করছে, ব্লাড বের হয়ে গেছে। এরপরে পরে ফেস কি, হার্ট কন্ট্যাক্ট করার পরে ফেস কি, হার্ট রিল্যাক্স করবে, রিল্যাক্স করবে। রিল্যাক্স করবে। এখন হার্ট যেই মুহূর্তে রিল্যাক্স করা শুরু করবে, যেই মুহূর্তে রিল্যাক্স করা শুরু করবে,
এই ভালভ ওপেন না? অ্যাওর্টিক আর পালমোনারি ভালভ। হ্যাঁ হ্যাঁ, ওপেন না? হ্যাঁ, ওপেন। কন্ট্যাক্ট করছে কিন্তু ওপেন তো। ওপেন। অ্যাডিক ভালভ তো ওপেন, কন্ট্যাক্ট করছে কিন্তু ওপেন তো। যেই মুহূর্তে হুম। ভেন্ট্রিকল রিল্যাক্স করতে নিল, এই ওপেন ভালভ দিয়ে ব্লাড ঢুকতে চেষ্টা করবে না? হ্যাঁ, চেষ্টা করবে। চেষ্টা করবে। এই যে চেষ্টা করলো খুব সামান্য সময়ের জন্য, একটু হয়তো ব্লাড ঢুকেও গেল, তারপরে তো ভালভটা বন্ধ হয়ে যাবে প্রেশারের কারণে। যখন ঢুকতে যাবে তখন তো বন্ধ হয়ে যাবে, তাই না? প্রেশারটা দিলেই তো বন্ধ হয়ে যাবে হুম। ভালভটা, কারণ ভালভটা তো এই মুখী, যে ঢুকতে গেছে তখনই বন্ধ হয়ে গেল। হ্যাঁ, এটি হচ্ছে এই যে প্রোটোডায়াস্টলিক ফেজ। এটা না জানলেও চলবে, না বুঝলেও চলবে, এটা খুব একটা ইম্পর্টেন্স নেই। ওই সামান্য সময়, ওটাকে অনেক জায়গায় উল্লেখ করে না আসলে, প্রোটোডায়াস্টলিক ফেজ। ঠিক আছে। আর পাম্প করলো, রিল্যাক্স করতে গেলে যেহেতু রিল্যাক্স করার সাথেই নেগেটিভ প্রেশার, নেগেটিভ শুরু হয়ে গেল, তার মানে অ্যাওর্টাতে প্রেশার বেশি, ভেন্ট্রিকুলের ভিতরে কম। তাই বেশি প্রেশার থেকে কমের দিকে আসার চেষ্টা করবে, আসার চেষ্টা করার সাথে সাথেই প্রায় বন্ধ হয়ে যাবে। তাহলে বন্ধ হওয়ার ভালভ আগ বন্ধ হয়ে পর্যন্ত যাবে। যেটা হইলো, হ্যাঁ, বন্ধ হওয়ার আগ পর্যন্ত সামান্য সময়, ওটা হচ্ছে প্রোটোডায়াস্টলিক ফেজ। তারপর যেই বন্ধ হইলো ভালভ, তাহলে এই যে অ্যাওর্টিক ভালভ বন্ধ হলো, এই যে পালমোনারি ভালভ বন্ধ হইলো, তাহলে একটা শব্দ হবে না? হুম। শব্দ হবে, ভাইব্রেশন হবে। তাহলে এটা হচ্ছে সেকেন্ড হার্ট সাউন্ড। সেকেন্ড হার্ট সাউন্ড। সেকেন্ড হার্ট সাউন্ড। তাহলে এভি মানে সেমিলুনার ভালভ, অ্যাওর্টিক ভালভ আর পালমোনারি ভালভ বন্ধ হয়ে গেল, তখন হচ্ছে সেকেন্ড হার্ট সাউন্ড। এখন যখন এটা বন্ধ হয়ে গেল, তারপর হার্ট তো রিল্যাক্স করতেছে। এভি ভালভ মানে সরি সেমিলুনার ভালভ বন্ধ, হার্ট রিল্যাক্স করতেছে। ওদিকে ইয়ে ভালভ বন্ধ, এভি ভালভ তখন বন্ধ। হার্ট রিল্যাক্স করতেছে, সেমিলুনার ভালভ বন্ধ হয়ে গেল, এভি ভালভ তো আগে থেকেই বন্ধ ছিল। তাহলে এমন একটা সময় যখন হার্ট রিল্যাক্স করতেছে, সেমিলুনার ভালভ বন্ধ হয়ে শব্দ হইলো একটা সেকেন্ড হার্ট সাউন্ড, এবং এখনো এভি ভালভ খোলে নাই। এই যে একটা সময় যখন হার্টে ব্লাড কোনো প্রকার ঢুকতেছে না, ব্লাড বের হচ্ছে না, ভলিউমটা সমান থাকতেছে, এটার নাম হচ্ছে আইসোভলিউমেট্রিক রিল্যাক্সেশন। রিল্যাক্সেশন। আইসোভলিউমেট্রিক রিল্যাক্সেশন। ঠিক আছে। তাহলে প্রোটোডায়াস্টলিক ফেজ গেল, আইসোভলিউমেট্রিক রিল্যাক্সেশন যখন সবগুলো ভালভ বন্ধ। তারপর ধরেন ভেন্ট্রিকল খুলে গেল, তো ভেন্ট্রিকলের নেগেটিভ প্রেশার, এওটাতে এই সরি অ্যাট্রিয়ামে একটু ব্লাড জমছে ততক্ষণে। তাহলে অ্যাট্রিয়ামে ব্লাড জমেছে, ভেন্ট্রিকুলার নেগেটিভ প্রেশার বেশির থেকে কমের দিকে আসবে। এই চাপে মাইটাল ভালভ, প্যারাগাস্ট্রিক ভালভ মানে এভি ভালভ খুলে যাবে। তখন অ্যাট্রিয়াম থেকে যেহেতু পজিটিভ প্রেশার, ভেন্ট্রিকুলার নেগেটিভ প্রেশার, অ্যাট্রিয়াম থেকে র্যাপিড হ্রাস হবে ব্লাড। তাহলে কি হবে? ফার্স্ট র্যাপিড ফিলিং। আবার সে আগের জায়গায় আসলো, ফার্স্ট র্যাপিড ফিলিং। তারপর যেহেতু ব্লাড অলরেডি ঘুরতেছে, স্লো ফিলিং। তারপর লাস্টে যখন অ্যাট্রিয়াম কন্ট্যাক্ট করবে, লাস্ট র্যাপিড ফিলিং। অ্যাট্রিয়াল কন্ট্রাকশন, ভেন্ট্রিকুলার সব তো করেই ফেললাম আমরা। একটুকু একটু ক্লিয়ার না? কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন লোকে অবশ্য কম। কোশ্চেন আছে কোনো? না, একটু ক্লিয়ার। মাহাদি ভাই আছেন না? নাই? কেউ রেসপন্স না করতেছে না, ভাই, নাকি ভাই? আসি 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 ভাই, বুঝতেছি, সমস্যা নাই, পড়ান আপনি। নাই তো না? আচ্ছা হ্যাঁ। ক্লিয়ার ক্লিয়ার ভাই, হ্যাঁ। তাহলে এর সাথে আসলে আরো অনেকগুলো ঘটনা আছে, সেটা আমরা এখানে আরেকটু একটু বলে নিই। সেটা হচ্ছে এই যে ফার্স্ট র্যাপিড ফিলিং বললাম, হুম, আচ্ছা, এই যে ভেন্ট্রিকল ইজেকশন করে, আমরা ইজেকশন ফেজ যে বললাম, ইজেক্ট করে, ভেন্ট্রিকলের ভিতরে যা ব্লাড আছে সবটাই কিন্তু ইজেক্ট করতে পারে না। হ্যাঁ, সবটাই কিন্তু ইজেক্ট করতে পারে না। ধরা যাক আমার ভেন্ট্রিকলে, লেফট ভেন্ট্রিকলে ধরলাম, আমার লেফট ভেন্ট্রিকলে ধরা যাক 110 ml ব্লাড আছে। হ্যাঁ, 110 ml ব্লাডই কিন্তু পাম্প করলে বের হবে না, এটা মাথায় রাখ। 110 ml ব্লাড বের হবে না। ধরা যাক এর মধ্যে বের হবে হয়তো 70 ml। হুম, 70 ml বের হয়ে গেল, থাকে কত তাইলে? 40 ml নাকি? আরো 40 ml। হ্যাঁ, চলে আর হিসেবটা সহজ করি, 120 ml দিই। 70 ml বের হয়ে গেলে থাকে হচ্ছে 50 ml। তাহলে হার্টে 50 ml তখন অবশিষ্ট থাকতেছে।
এই যে হার্ট যে পাম্প করলো 120 ml ছিল, পাম্প করে 70 ml বের করে দিল, এটার নাম হচ্ছে স্ট্রোক ভলিউম। একটা স্ট্রোক, করলো, স্ট্রোক মানে একটা স্ট্রোক করলো, করলে 70 ml বের হয়ে গেল, এটার নাম হচ্ছে স্ট্রোক স্ট্রোক ভলিউম। ভলিউম। এবং এই ভলিউমটা ভলিউম হিসেবে না বলে, মানে নাম্বার দিয়ে না বলে, যদি আমরা পার্সেন্টেজ দিয়ে বলি, যে আমার ব্লাড ছিল 120 ml, সেখান থেকে বের হয়ে গেছে 70 ml, তাহলে 100 ml হলো কত? যদি এইভাবে আমরা প্রকাশ করি, মানে পার্সেন্টেজে, তাহলে 120-এ গেছে 70, তাই তো? তাহলে 1 ml হলে হুম। যাইতো 70 মানে ঐকিক নিয়ম 120, 100 হলে কত যাইতো? ইন্টু 100, তাই না? জি। এরকম তো। তাহলে কত আসে? ধরেন শূন্য শূন্য কাটে গেল, 700/12 নাকি? হ্যাঁ, 700/12, 6 12 72, ধরলাম 60, হ্যাঁ তাই না? 6 12 72 না? হ্যাঁ, 720, হ্যাঁ কাছাকাছি। তাহলে 60 ধরলাম, হ্যাঁ কাছাকাছি ধরলাম, একটা 60, তাহলে 60% বের হলো, তাই তো? হুম, যদি কারো 120 ml থাকে ভেন্ট্রিকলে প্রতিবার, এবং সে পাম্প করে 70 ml বের করে দেয়, তাহলে তার কত পার্সেন্ট ব্লাড বের হলো? 60% ব্লাড। এইটার নাম হচ্ছে ইজেকশন ফ্র্যাকশন। ইজেকশন ফ্র্যাকশন। মানে ইজেকশন কতটুকু ফ্র্যাকশন, কতটুকু বের হয়ে গেল এই ইজেকশনের ফলে, যা ছিল তার থেকে কতটুকু বের হলো, এগুলো ইজেকশন ফ্র্যাকশন। তার মানে হার্টের যখন আমরা অ্যাক্টিভিটি বা ফাংশন দেখবো, তখন এটা খুব গুরুত্বপূর্ণ। এই জন্য দেখবেন ইকোকার্ডিওগ্রামে আমরা এটা দেখি কিন্তু খুব, যে ইজেকশন ফ্র্যাকশনটা আমাদের গুরুত্বপূর্ণ। আর যদি ইজেকশন ফ্র্যাকশন 40% হয়, তার মানে তার ঝামেলা আছে, তাই না? আর রিজেকশন পার্সেন্ট যদি 30% হয়, তার মানে তার খুবই ঝামেলা, কারণ তার 60% বের করার কথা, সে বের করছে 30%, এটা তো ঝামেলা, অবভিয়াসলি ঝামেলা। তাইলে এই যে 120 ml থেকে সে 70 ml বের করে দিল, তার 50 ml থাকলো না ব্লাড, এটা নিয়েই তো সে ডাইলেট করতেছে। পাম্প করার পরে 50 ml আছে, ওই যে ঠিকই আর মতো কিছুটা বলা যায়। আমরা লাংসে যেমন রেসপিরেটরি সিস্টেমে বলি না, রেসিডুয়াল ভলিউম, মানে আমি যত দূরেই শ্বাস নেই, যত দূরেই ত্যাগ করি, কিছু না কিছু বাতাস থেকে যায় ফুসফুসে, রেসিডুয়াল ভলিউম এরকম কিছুটা আর কি। তো যখন আমি পাম্প করি, তার মানে কিছু ব্লাড আমার ভেন্ট্রিকুলে থাকে, আর এই ভেন্ট্রিকুলার ব্লাডটা নিয়েই কিন্তু আমি এক্সপ্যান্ড করতেছি, রিল্যাক্স করতেছি। এরপরে কি হবে? অ্যাট্রিয়াম থেকে ব্লাড আসবে। অ্যাট্রিয়াম থেকে ব্লাড আসবে যখন ভেন্ট্রিকুলার প্রেশার কম, অ্যাট্রিয়ামে বেশি। তাহলে অ্যাট্রিয়াম থেকে যখন প্রেশার ব্লাড এই বেশি প্রেশার থেকে কমের দিকে আসবে, তখন র্যাপিডলি আসবে। এটার নাম হচ্ছে ফার্স্ট র্যাপিড ফিলিং। এখন বুঝেন, একটা ভেন্ট্রিকুলার ভিতরে এমনিতেই কিছু, ধরেন একটা একটা গামলার ভিতরে বা বালতির ভিতরে পানি আছে, হুম, একটু পানি আছে। এখন ওই ট্যাপ ছেড়ে দিলাম, ট্যাপ ছেড়ে দিলে ফোর্সফুলি যখন ট্যাপের ধারাটা নামবে, স্ট্রিমটা নামবে, তখন এর শব্দ হবে না? হুম। শব্দ হবে, এবং এই পানিটা ওই পানিতে করে টার্বুলেন্স তৈরি করতে পারে। তাহলে এরকম হইতে পারে যে এই ফার্স্ট র্যাপিড ফিলিং এ যখন অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকুলার ব্লাড আসতেছে র্যাপিডলি, তখন ভেন্ট্রিকুলার তো কিছু ব্লাড থাকেই, তো এই একটা টার্বুলেন্স ক্রিয়েট করে একটা মাইল্ড একটা লো পিচ সাউন্ড তৈরি করতে পারে। হইতে পারে কিনা, পসিবল কিনা সেটা বলেন। পসিবল। পসিবল। এই পসিবল জিনিসটার নাম হচ্ছে থার্ড হার্ট সাউন্ড। থার্ড হার্ট সাউন্ড, আমরা 4টা হার্ট সাউন্ড জানি, এটার নাম কি? থার্ড হার্ট সাউন্ড। ঠিক আছে, ক্লিয়ার কিনা? জি। ক্লিয়ার। এখন এটা কি অলওয়েজ হবে? না না, এটা অলওয়েজ হবে না, এটা অলওয়েজ হয় না। এটা ধরেন ইয়াং পেশেন্ট, যারা লিন থিন, এই চিকন চিকন বডি, এরকম পাওয়া যেতে পারে, বা ইয়াং ইয়াং লোকজনের এরকম পাওয়া যেতে পারে, কিন্তু এটা অলওয়েজ হওয়ার জিনিস না আর কি। এটা হইতে পারে, হ্যাঁ এটা হইতে পারে, পাওয়া যেতে পারে আর কি। তাহলে এইটার সাউন্ডটা খুব আর কি, লো লো পিচড। পিচ সাউন্ড। এবং এটা হচ্ছে কখন সেটা আমরা দেখি একটু, হ্যাঁ দেখেন, আমি ভেন্ট্রিকল পাম্প যখন করব, শুরুতে একটা সাউন্ড হয়, সেটার নাম কি? ফার্স্ট হার্ট সাউন্ড। ফার্স্টার সাউন্ড, S1। কেউ না বললে মানে বুঝলে বলবেন। পাম্প করতে গেছি, এবি ভালভ বন্ধ হয়ে গেল ধাক্কা খেয়ে, ফার্স্টার সাউন্ড। তারপর পাম্প করে ফেলছি, ব্লাড সব বেড়ে গেছে, রিল্যাক্স করতে গেছি, অ্যারোটিক প্রেসারের কারণে
অ্যাওর্টিক ভালভ, পালমোনারি ভালভ মানে হচ্ছে ওদিকে পালমোনারি প্রেসারে করে, মানে হচ্ছে সেমিনারি ভালভ বন্ধ হয়ে গেল, সেকেন্ড হার্ট সাউন্ড। ঠিক আছে, সেমিনারি ভালভ বন্ধ হয়ে গেল, এবার ভেন্ট্রিকল রিল্যাক্স করছে, রিল্যাক্স করার পরে অ্যাট্রিয়াম থেকে ব্লাড ফোর্সফুলি আসতে গিয়ে একটা শব্দ হয়েছে, থার্ড হার্ট সাউন্ড, S3। তাহলে কোন জায়গায় হইতেছে? S1 S2 S3, মানে আফটার S2। S1 মানে বুঝতেছেন তো সাউন্ড, মানে হুম। ফার্স্ট হার্ট সাউন্ড আমরা S1 বলবো, S2 S3 S4 এরকম। তার মানে শব্দের প্যাটার্নটা দেখেন, S1 S2, তারপর পরই S3। S3। হ্যাঁ, এখন নর্মালি ধরেন আমি তো আপনাকে শব্দ করে দেখাইতে পারতেছি না, বা আমি যদি টেবিলে শব্দ করি, দেখেন আপনার হার্ট সাউন্ডটা তো এরকম নাকি? মানে লাভ ডাব যেটা শুনতে শুনতে অভ্যস্ত সেটা এরকম নাকি? হ্যাঁ, জি। লাভ ডাব। এখন যদি এরকম হয়, তিনটা শব্দ কি আলাদা করতে পারতেছেন? শব্দ আসলে শোনা যাচ্ছে শুনতে কি? পাচ্ছি না ঠিক মতো। আচ্ছা, আমি একটু জোরে করে দেখি, শোনা যাচ্ছে? না, শোনা গেলে নাই। তো যাই হোক, বুঝতে পারতেছেন তো তিনটা শব্দ হবে আর কি। বা আমি যদি এরকম দেখাই, ধরেন আমার এতক্ষণ শব্দ হয়তো মনে করেন এরকম, ফার্স্ট সেকেন্ড ফার্স্ট সেকেন্ড ফার্স্ট সেকেন্ড, এখন হবে কি এরকম তিনটা। জি। হ্যাঁ, তিনটা। তাহলে এটা কি ঘোড়ার খুরের মতো মনে হয় না? যে ঘোড়া হাঁটলে দেখবেন, আপনি গেল। যদি কল্পনা করতে পারেন, হ্যাঁ গ্যালোপ, তাহলে গ্যালোপটা আসছে ওখান থেকে। তাহলে এটাকে আমরা বলি গ্যালোপ, গ্যালোপ রিদম। গ্যালোপ কি হচ্ছে ঘোড়ার দৌড়ের যে শব্দ খুরের কারণে হচ্ছে গ্যালোপ। তাহলে এটাকে আমরা বলি গ্যালোপ রিদম যদি থার্ড হার্ট সাউন্ড থাকে। তাহলে হার্ট হার্ট সাউন্ডটা কেন হচ্ছে? ভেন্ট্রিকুলের কারণে, ভেন্ট্রিকুলার ব্লাড আসে একটা টার্বুলেন্স তৈরি করতেছে, হার্ট হার্ট সাউন্ড। এই জন্য S3 কে মাঝে মধ্যে বলা হয় ভেন্ট্রিকুলার গ্যালোপ। কি? ভেন্ট্রিকুলার ভেন্ট্রিকুলার গেল। গ্যালোপ। তো এটাকে মনে রাখার জন্য অনেকে এরকম একটা সূত্র বলেছে, যে কেনটাকি, কেনটাকি এটা শহর আছে না আপনার ইয়েতে? আমেরিকায়। হ্যাঁ, আছে না? হুম। কেনটাকি, হ্যাঁ, মানে ফার্স্ট হাউস, হুম। সেকেন্ড, থার্ড, এরকম বলেছে আর কি। কেনটাকি, 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 মানে এরকম আর কি একটা ব্যাপার, ফার্স্ট সেকেন্ড থার্ড। হ্যাঁ, এখন এরপর আসি এই যে লাস্ট র্যাপিড ফিলিং। আবার কি চেঞ্জ করে দেবো একটু? লাস্ট র্যাপিড ফিলিং। হ্যাঁ, লাস্ট র্যাপিড ফিলিং এ আমরা কি দেখবো? যে অ্যাট্রিয়াল সিস্টেম, মানে অ্যাট্রিয়াল কন্ট্রাকশন করবে, ফোর্সফুলি ব্লাড ভেন্ট্রিকলে আসবে। এখন নর্মালি এটা হয় না যদি কারো ভেন্ট্রিকল স্টিফ থাকে। আচ্ছা, ওই ইয়ে তো বলা হয়নি, থার্ড হার্ট সাউন্ড না? থার্ড হার্ট সাউন্ড বললাম না যে প্যাথোলজিতেও হইতে পারে, মানে নর্মাল ফিজিওলজিও হইতে পারে কারো কারো। কিন্তু প্যাথোলজিতে মানে কি? যে বললাম যে মানে বালতিতে অলরেডি পানি আছে, এর মধ্যে যদি আপনি পানি ঢালেন তাহলে শব্দ হবে। এরকম যদি হয়, বালতিতে যদি পানি থাকে, মানে ভেন্ট্রিকলে যদি আগে থেকেই পানি থাকে, ভলিউম ওভারলোড যদি হয়, ভেন্ট্রিকলে আগে থেকে ব্লাড বেশি হয়ে আছে, এরকম, সেটা আমরা পরে হয়তো ভলিউম ওভারলোড, প্রেশার ওভারলোড হয়তো আমরা পরে হাইপারটেনশনের কথা বললে বলবো না। আচ্ছা, তো লাস্ট টাইমে ফিলিং অ্যাট্রিয়াম কন্ট্যাক্ট করবে, ভেন্ট্রিকুলার মাসল যদি স্টিফ থাকে, স্টিফ মানে ধরুন হাইপারট্রফি হয়ে গেছে, হাইপারট্রফি শক্ত হয়ে গেছে, তখন এই অ্যাট্রিয়াল সিস্টেমের কারণে যে ফোর্সফুলি ব্লাডটা আসে, এটা গিয়ে ভেন্ট্রিকুলার ওয়ালে ধাক্কা মেরে একটা লো পিচ সাউন্ড তৈরি করতে পারে। এটার নাম হচ্ছে ফোর্থ হার্ট সাউন্ড। ফোর্থ পারসন। এটাও লো পিস্ট। সেগুলো সবই লো পিচ, কারণ মেইন যেগুলো সাউন্ড ফার্স্ট আর সেকেন্ড, এরা ছাড়া সবই লো। মানে সাউন্ড তো মেইনলি এই দুটাই, এগুলো অত ভালো শোনা যাবে না। তাইলে আহ এইটাকে আমরা, এটাও তো গেল প্রিজন, এটাকে আমরা কি বলতে পারি? আমরা S3 কে বলেছিলাম ভেন্ট্রিকুলার গ্যালপ, তাহলে এই ভদ্রলোকের নাম কি দেওয়া যেতে পারে? অ্যাট্রিয়াল গ্যালপ। কারণ কি? অ্যাট্রিয়াল কন্ট্রাকশনের কারণে আসলে এটা তৈরি হচ্ছে, অ্যাট্রিয়াল সিস্টেমের সময়। তাহলে এটার নাম হচ্ছে অ্যাট্রিয়াল গ্যালপ। এখন এইটা কখন শোনা যাবে? আমরা তো ওটা বলেছিলাম S1 S2 S3, মানে S2 জাস্ট পরপর। এখন যদি ফোর্থ থার্ড সাউন্ডকে আমরা শুনতে চাই, কখন শোনা যাবে? রিল্যাক্স করেছে নাকি? আচ্ছা, কন্ট্রাকশন দিয়ে শুরু করি। ভেন্ট্রিকল কন্ট্রাক্ট করলো শুরুতেই, ফার্স্ট হার্ট সাউন্ড। ভেন্ট্রিকল পুরো ব্লাড আউট করে দিল, রিল্যাক্স হতে গেল, ভালভ ক্লোজ হয়ে গেল, সেকেন্ড হার্ট সাউন্ড। এরপর মানে ভেন্ট্রিকল ডাইলেট করছে, অ্যাট্রিয়াম থেকে ফার্স্ট র্যাপিড ফিলিং, শব্দ নাই মনে করেন, আমরা তো থার্ড এর কথা বলতেছি না, স্লো ফিলিং। এরপর
র্যাপিড ফিলিং, মানে লাস্ট র্যাপিড ফিলিং, এই সময় একটা শব্দ হইলো ফোর্থ হার্ট সাউন্ড। এরপরে ফেসটা কি? আবার ভেন্ট্রিকল কন্ট্রাক্ট করলো, তাই তো? নাকি প্যাচ লেগে গেল? মানে ঠিক ফোর্থ আছে না, থার্ড ঠিক? সাউন্ডটা জাস্ট হ্যাঁ, মানে জাস্ট বিফোর জাস্ট সিস্টোলে শোনা যাবে। বিফোর সিস্টল। হ্যাঁ, জাস্ট বিফোর সিস্টল মানে হচ্ছে ফোর্থ হার্ট সাউন্ড, তারপরে হচ্ছে ফার্স্ট হার্ট সাউন্ড, ফার্স্ট থার্ড তারপরে সাউন্ড। হচ্ছে সেকেন্ড হার্ট সাউন্ড। এটা বুঝলেন কিনা? মানে সময়ের কাছে যদি ধরি তাহলে ফোর্থ ফোর্থ হইলো অ্যাট্রিয়াল সিস্টল, হইলো ফোর্থ হার্ট সাউন্ড, হইলো তারপর ভেন্ট্রিকল কন্ট্যাক্ট করতে গেল ফার্স্ট হার্ট সাউন্ড, তারপর ভেন্ট্রিকল কন্ট্যাক্ট করলো রিল্যাক্স হতে গেল সেকেন্ড হার্ট সাউন্ড। তাহলে 4-1-2 যদি এরকম হয়, মানে আমরা এটা কেন গুরুত্বপূর্ণ বলতেছি, কারণ আমরা তো আসলে সময় কোনটার কাছে, ফোর কার কাছে, ওয়ানের কাছাকাছি বেশি। ওয়ানের কাছে। হ্যাঁ, ওয়ানের এই কাছে। জন্য ফোরটাকে আগে বলতেছি। এই 1-2 এটাকে ওই অনেকেই মনে রাখার জন্য এটার নাম হলো বা টেনেসি। হ্যাঁ, এগুলো লাগবে না, নিজে বুঝলেই হয় আর কি। টেনেসি, হ্যাঁ, মানে 4-1-2। তো কেনটাকি টেনেসি, তাহলে ফোর আগে, ওয়ান পরে, তারপরে টু। জাস্ট এটা বোঝানোর জন্য বললাম যে কোনটা কখন হইতেছে। এই পর্যন্ত ক্লিয়ার? আরো অনেক আলাপ আছে এখনই। কোনো কোশ্চেন আছে কিনা? একটু বলেন, যে এত যে মাথা ধরতেছে একটু রেস্ট দেই নাকি কিছু বললে বলেন, না হলে আগাবো। ভাইয়া ওই ভিডিও ভিডিও দিয়ে দিলে বারবার দেখলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এখন তো একটু খটকা লাগতেছে, কঠিন লাগতেছে, পরে আচ্ছা, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা আর একটু জটিল ধাপে প্রবেশ করি। এতক্ষণ তো বলতেছিলাম যে হ্যাঁ, এখানে হইলো ওখানে, একসাথে এখন দেখি কার্ডিয়াক সাইকেল। দেখেন অ্যাট্রিয়াল ডায়াস্টল কত বড়, দেখা যাচ্ছে অ্যাট্রিয়াল ডায়াস্টল হলুদ কালারের। হুম। তার মানে অ্যাট্রিয়াল সিস্টেম তো 0.1 সেকেন্ড, তার মানে পুরো 0.7 সেকেন্ড হচ্ছে অ্যাট্রিয়াল ডায়াস্টল। তার মানে অ্যাট্রিয়াল ডায়াস্টলের সাথে অবশ্যই ওভারল্যাপ হইতে হবে জিনিসপত্রের। ওই যে ভেন্ট্রিকুলার তো ডায়াস্টল তলে, তখন তাছাড়া ব্লাড আসবে কিভাবে? তো আমরা কোথা থেকে শুরু করলে আপনি খুশি হবেন বলেন? আমরা শুরু করছিলাম ভেন্ট্রিকুলার, মানে ফিলিং আমরা থেকে শুরু করছি। ভেন্ট্রিকুলার ডায়াস্টল থেকেই শুরু করি। আচ্ছা, ডায়াস্টল থেকে যেটা বললাম যে হ্যাঁ, ভেন্ট্রিকুলার ডায়াস্টল, ভেন্ট্রিকুলার ডায়াস্টল ওই, এই যে পুরো ডায়াস্টলিক ফেজ একেবারে ডায়াস্টল থেকে না শুরু করে ফার্স্ট হ্যাবিট ফিলিং থেকে শুরু করলে ভালো। দেখ, ডায়াস্টল থেকে শুরু করি। হ্যাঁ, হ্যাঁ, যেখান থেকে পড়া শুরু করছি ওখান থেকে করি, মানে হ্যাঁ, সেখান ফার্স্ট থেকে পড়া হ্যাবিট শুরু ফিলিং করছি। থেকে। ফার্স্ট হ্যাবিট ফিলিং এখান থেকে শুরু করলেই ভালো। তাহলে একটা কালো দেই, কালো মনে হয় এখানে নাই। হ্যাঁ, এই যে ফার্স্ট র্যাপিড ফিলিং, হ্যাঁ, দেখেন এইটা হচ্ছে বাইরের বাইরের শেলটা ভেন্ট্রিকল বুঝাইছি, ভিতরের শেলটা হচ্ছে অ্যাট্রিয়াম, আর মাঝখানে এমনিতেই জাস্ট লেখা। তো ফার্স্ট র্যাপিড ফিলিং আমরা বলেছিলাম এই যে এই সময়টা ফার্স্ট র্যাপিড ফিলিং, হ্যাঁ। হুম। তো যখন ভেন্ট্রিকলে ফিল হইতেছে তখন অ্যাট্রিয়াম থেকে ব্লাড আসতেছে, কিন্তু সেই অ্যাট্রিয়াম কিন্তু ডায়াস্টল অবস্থায়, কারণ অ্যাট্রিয়াম কিন্তু কন্ট্যাক্ট করে খুব সামান্য সময়ের জন্য, আমরা বলেছি পরে লাস্ট র্যাপিড ফিলিং এ। তাহলে ভেন্ট্রিকল ডাইলেটেড, এখন ভেন্ট্রিকলে ব্লাড ফিল হইতেছে, কেন হইতেছে? কারণ ভেন্ট্রিকলে ব্লাড নাই, কম, ফাঁকা, নেগেটিভ, কম প্রেসার, অ্যাট্রিয়াম থেকে ব্লাড ভেন্ট্রিকলে ঢুকলো। এটা ফার্স্ট র্যাপিড ফিলিং। তো ফার্স্ট র্যাপিড ফিলিং যেহেতু ভেন্ট্রিকুলার শব্দ হইতে পারে, হ্যাঁ, বলেছিলাম সেটার নাম হচ্ছে থার্ড হার্ট সাউন্ড। ঠিক হুম। আছে, গেল। এখন এরপর হচ্ছে স্লো ফিলিং ফেজ। কি বলেছিলাম? যে ভেন্ট্রিকল অলরেডি ব্লাড দিয়ে ভরে গেছে, ফার্স্ট র্যাপিড ফেজ যখন আসলো ব্লাড, ব্লাড অলরেডি মানে মোটামুটি ভেন্ট্রিকল অনেকখানি ভরে গেছে। তো এখন যেহেতু ভেন্ট্রিকল একটু ব্লাড বের হয়ে গেছে, তার মানে একটু ভেন্ট্রিকলের প্রেশার বাড়ছে, তাহলে এখন আর র্যাপিড আসবে না, এখন আসবে একটু স্লো। স্লো ফেজ, এই যে ডায়াস্টেসিস, হ্যাঁ, স্লো ফেজ। তখন অ্যাট্রিয়ামে কি চলে? ডায়াস্টল। অ্যাট্রিয়ামে ডায়াস্টল চলতেছে, যে হলুদ হলুদ কালার। তাহলে অ্যাট্রিয়ামে ডায়াস্টল, জাস্ট সুপ্রিয় ভেনা কাবা ইন্টেরিয়র ভেনা কাবা ব্লাড সরাসরি অ্যাট্রিয়াম দিয়ে ইয়াতে ঢুকতেছে, ভেন্ট্রিকুলে ঢুকতেছে, ডায়াস্টেসিস ফেজে। এরপরে গিয়ে অ্যাট্রিয়াম কন্ট্রাক্ট করবে, অ্যাট্রিয়াল সিস্টল, এই যে একটুকুই অ্যাট্রিয়াল সিস্টল। তখন ভেন্ট্রিকুলার হবে লাস্ট র্যাপিড ফিলিং। ফার্স্ট র্যাপিড ফিলিং আর লাস্ট র্যাপিড ফিলিং বা সেকেন্ড র্যাপিড ফিলিং লেখছে, একই কথা, লাস্ট র্যাপিড ফিলিং। তো এই লাস্ট র্যাপিড ফিলিং এর কারণে, অ্যাকচুয়াল কন্ট্রাকশনের কারণে কিছু একটা শব্দ হইতে পারে যদি ভেন্ট্রিকুলার মাসল স্টিফ থাকে, হাইপারট্রফাইড থাকে, সেটা হচ্ছে ফোর্থ হার্ট সাউন্ড। ঠিক আছে?
গেল। এখন একটু ভেন্ট্রিকল আবার ব্লাড, বলেন প্লিজ প্লিজ। আচ্ছা, এই যে ভেন্ট্রিকল এইভাবে জাস্ট বসে আছে ব্লাড নেওয়ার জন্য, হ্যাঁ, আমি সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশা এরকম, সে ব্লাড নেব, ব্লাড মানে জাস্ট ওপেন হয়ে বসে আছে, ব্লাড নেবো আমি। তো অ্যাট্রিয়াম থেকে, যেহেতু অ্যাট্রিয়ামে অলরেডি ডায়াস্টল ফেজ তখন চলে, মানে অ্যাট্রিয়াম ব্লাড ভরে নিয়ে বসে আছে, অ্যাট্রিয়াম নিয়ে বসে আছে, সে ভেন্ট্রিকলে দিবে। তো ভেন্ট্রিকল যখন রিল্যাক্স করলো, যখন নেগেটিভ প্রেশার হইলো, কম প্রেশার তৈরি হলো, তখন অ্যাট্রিয়াম থেকে ব্লাড ভেন্ট্রিকলে আসা শুরু করলো। যেহেতু ভেন্ট্রিকলের প্রেশার কম, অ্যাট্রিয়ামে একটু হলেও বেশি প্রেশার, তখন ফোর্সফুলি ব্লাড আসবে। এটার নাম হচ্ছে র্যাপিড ফিলিং। এবং যেহেতু র্যাপিড ফিলিং দুইবার হয়, এই কারণে এটার নাম ফাস্ট র্যাপিড ফিলিং। তো যখন ব্লাড ফিল ওকে। হবে ফাস্টলি, মানে খুব দ্রুত, তখন ভেন্ট্রিকলে তো প্রেশার বাড়বে, ব্লাড আসলে তো প্রেশার বাড়বেই, একটা জিনিস জায়গা দখল করবে, প্রেশার বাড়বে। প্রেশার যখন আস্তে আস্তে বাড়বে, তখন আস্তে আস্তে ওটা আসার গতিবেগ কমবে। কারণ আপনি যেদিকে যাচ্ছেন সেদিকে যদি প্রেশার দেওয়া শুরু করে, তাহলে আপনার গতিবেগ কমে যাবে, নর্মাল নিয়ম। সেটা হচ্ছে স্লো হুম ফেজ হুম বা হুম। ডায়াস্টেসিস। এখন এরপরে অ্যাট্রিয়াম এর কন্ট্রাকশন বলে একটা জিনিস আছে নাকি? অ্যাট্রিয়াম তো কন্ট্রাক্ট মানে সিস্টল আছে, অ্যাট্রিয়াম সিস্টল ডায়াস্টল সিস্টল, আছে, হ্যাঁ। ভেন্ট্রিকল আছে। তো অ্যাট্রিয়াম যখন সিস্টল করবে, তখন তো সে ফোর্স জেনারেট করবে নাকি? সে যখন ফোর্স জেনারেট করবে, হ্যাঁ, তখন আবার ফোর্সফুলি ব্লাড আসবে। এটাও তো র্যাপিডলি আসবে। এটা হ্যাঁ র্যাপিডলি আপনি যেটা বলছিলেন, যেটা 20% ব্লাড ওই হ্যাঁ, লাস্ট এই যে, হ্যাঁ, লাস্ট র্যাপিড র্যাপিড ফিলিং এ ফিলিং। আসে। হ্যাঁ, তো এটা হ্যাঁ খুব হ্যাঁ। মানে, তাহলে ও যদি আসে এবং এই সময়, এবং যদি পেশেন্টটা হাইপারট্রফাইড হার্ট মাসল থাকে, তখন আচ্ছা, দেয়ালে গিয়ে ধাক্কা খেয়ে একটা শব্দ ফোর্থ হার্ট হইতে সাউন্ড পারে। হবে। এটা হলো প্রথম সাউন্ড। ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। এখন অ্যাট্রিয়াম চাপ দিয়ে ফেলছে, ভেন্ট্রিকুলার ব্লাড চলে আসছে। আমরা ওই যে এভি নোডাল ডিলে বলছিলাম না, যে অ্যাট্রিয়াম থেকে ব্লাড ভেন্ট্রিকুলে আসলো, তারপর ভেন্ট্রিকুলার সময় পেলো নোডাল ডিলের কারণে, তারপরে কি সময় পর ভেন্ট্রিকুলেও তো ইম্পালস চলে আসছে, ভেন্ট্রিকল কন্ট্যাক্ট করবে, ব্লাড তো নেওয়া শেষ, আর তো নেওয়ার মধ্যে কিছু নাই। ভেন্ট্রিকল কন্ট্যাক্ট করতে গেলেই এবি এই বাল্ব বন্ধ চাপকে, হয়ে যাবে, ফার্স্ট হার্ট সাউন্ড হবে। চাপকে এভি ভালভ বন্ধ হয়ে যাবে, ফার্স্ট হার্ট সাউন্ড হয়ে গেল। তাহলে ফার্স্ট হার্ট সাউন্ড আইসোমেট্রিক কন্ট্রাকশন থেকে হবে। আইসোমেট্রিক কন্ট্রাকশন কেন বলতেছি? কারণ যখন চাপ দিতে যাবে ভেন্ট্রিকল, সেই মুহূর্তেই এই এভি ভালভ বন্ধ হয়ে যাবে, কারণ এভি ভালভে তো অ্যাট্রিয়ামের প্রেশার খুব কম, তো ওর এগেনস্টে চাপ দিলেই বন্ধ হয়ে যায়, ওর তো প্রেশার খুব একটা নাই। তো বন্ধ হয়ে গেল, তাহলে ফার্স্ট হার্ট সাউন্ড হইলো। হওয়ার পরে চাপ আস্তে আস্তে বাড়তেছে, চাপ আস্তে আস্তে বাড়তেছে, অ্যাওর্টিক ভালভ তখন ওপেন হয় নাই। কারণ অ্যাওর্টিক ভালভ খুলতে গেলে আমার মিনিমাম 80-90 প্রেশার লাগবে, যেটা আছে পেশেন্টের বডিতে আর কি, যার যত হয়। তো সে 80 এখনো তৈরি হয় নাই। তাহলে এদিকে এভি ভালভ ক্লোজ, অ্যাওর্টিক ভালভও ক্লোজ। এই যে একটা ক্লোজ ক্যাভিটি, যেখানে কোনো ভলিউম এক্সচেঞ্জ হয় না, ভলিউম সমান থাকে, আইসো মানে সমান, সেই সমান ভলিউম থাকা অবস্থায় যে কন্ট্রাকশন, এটার নাম হচ্ছে আইসোভলিউমিক কন্ট্রাকশন কন্ট্রাকশন। বা আইসোমেট্রিক। মেট্রিক মানে মেজারমেন্ট থেকে আসছে, লেংথ, যদি ফাইবারের লেংথ চেঞ্জ হয় না। তো তাহলে হইলো ফার্স্ট হার্ট সাউন্ড। এরপর আমি বলছিলাম, যখন অ্যাওর্টিক ভালভ খুলে গেল, পাম্প করলাম ব্লাড, যেহেতু প্রচুর, আমি কি বলে, প্রেসার দিছি, তাই না, প্রচুর প্রেসার দিয়ে পাম্প করতেছি, তাহলে ফার্স্টলে খুব র্যাপিডলি ব্লাড চলে যাবে কিছু বাইরে, কারণ প্রেসার তো বেশি। সেটার নাম হচ্ছে ম্যাক্সিমাম ইজেকশন বা র্যাপিড ইজেকশন ফেজ। হ্যাঁ, র্যাপিডলি বের হয়ে যাবে, এটা হচ্ছে র্যাপিড ইজেকশন ফেজ। তো ভেন্ট্রিকুলে যখন কন্ট্রাকশন চলতেছে, তখন অ্যাট্রিয়ামে কি চলবে? রিল্যাক্সেশন না, ডায়াস্টল নাকি? অ্যাট্রিয়াম সিস্টল করার পর অ্যাট্রিয়াম ডায়াস্টল হবে, ওটা তো দুটাই ফেজ। অ্যাট্রিয়াম সিস্টল করছে যখন, ভেন্ট্রিকুলে ব্লাড আসছে, ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন করতে যাচ্ছে, তখন অ্যাট্রিয়ামে কি হবে? রিল্যাক্সেশন। এগুলো তো একই সাথে ঘটনা ঘটবে নাকি? এটা আবার প্যাচ ঠিক। লাগানো যাবে না। অ্যাট্রিয়াম কন্ট্রাক্ট করছে, তারপর রিল্যাক্স করবে, অ্যাট্রিয়াম কন্ট্রাক্ট করছে, রিল্যাক্স করবে, ওর তো একটা কাজ আছে। ভেন্ট্রিকল কন্ট্রাক্ট করে যেমন রিল্যাক্স করে, অ্যাট্রিয়াম তো কন্ট্রাক্ট করে রিল্যাক্স করবে। অ্যাট্রিয়াম তো কন্ট্রাক্ট করছে, যে অ্যাট্রিয়াল সিস্টল, অ্যাট্রিয়াম সিস্টল কন্ট্রাক্ট করছে, ভেন্ট্রিকলে ব্লাড আসছে, এবার ভেন্ট্রিকল কন্ট্রাক্ট যখন করতেছে, তখন অ্যাট্রিয়াম ডাইলেট হইতেছে। ঠিক আছে তো? তো এখন ভেন্ট্রিকল কন্ট্রাক্ট করে ইজেক্ট করতে, র্যাপিড ইজেকশন ফেজ। তারপরে কি বলছিলাম, যে ভেন্ট্রিকল থেকে ব্লাড যখন বেরিয়ে যাবে, তখন ফ্লো কমে যাবে, সেটা হচ্ছে রিডিউসড ইজেকশন ফেজ। যখন ইজেকশন হয়ে গেল, যতটুকু করার, ইজেকশন ফ্র্যাকশন ফ্র্যাকশন দিলে বললাম, যতটুকু করে ইজেকশন হয়ে গেল, তারপরে তারপরে ভেন্ট্রিকল
রিল্যাক্স করতে যাবে। রিল্যাক্স করতে গিয়ে ওই যে সামান্য পিরিয়ড, একটু পরেই যে প্রেশারের কারণে অ্যাওর্টিক ভালভ বন্ধ হবে, তার আগের যে ফেজটা, এটার নাম প্রোটোডায়াস্টলিক ফেজ, এই যেটা। এরপরে ভালভ ক্লোজ হইলো, ভালভ ক্লোজ হইলো, সেকেন্ড হার্ট সাউন্ড তৈরি হলো। এই সেকেন্ড হার্ট সাউন্ড, হ্যাঁ, সেকেন্ড হার্ট সাউন্ড তৈরি হলো। হওয়ার পরে তখন কিন্তু ভেন্ট্রিকল রিল্যাক্স করতেইছে, এভি ভালভ তখনও খোলে নাই, এভি ভালভ খোলে নাই, এবং অ্যাওর্টিক ভালভও বন্ধ। এই যে ক্লোজ ক্যাভিটি, এই যে ভলিউমের কোনো চেঞ্জ হইতেছে না, না বের হইতেছে না আসতেছে, এটার নাম আইসোভলিউমিক রিল্যাক্সেশন। আইসোভলিউমিক রিল্যাক্সেশন হইলো। হওয়ার পরে ভেন্ট্রিকল খুলে গেল, ওদিকে অ্যাট্রিয়াম থেকে আবার তখন এই যে অ্যাট্রিয়াম ডায়াস্টল চলতেছে না, ডায়াস্টল কি, অ্যাট্রিয়াম ডায়াস্টল মানে কি, অ্যাট্রিয়ামে ওই সময় কি হইতেছে, ভেনাস রিটার্ন হইতেছে, মানে বিভিন্ন ভেইন থেকে ব্লাড আসতেছে, তো ব্লাড জমতেছে, তো অ্যাট্রিয়ামের প্রেশার বেড়ে গেছে। অ্যাট্রিয়ামের প্রেশার যখন ভেন্ট্রিকলকে মানে ওভারকাম করবে, তখন অ্যাট্রিয়ামের আবার এভি ভালভ খুলে গিয়ে অ্যাট্রিয়াম থেকে ব্লাড ভেন্ট্রিকলে ঢুকবে। তাহলে আবার ফার্স্ট র্যাপিড ফিলিং শুরু হয়ে গেল। ঠিক আছে, নাকি কোনো কোশ্চেন আছে? ঠিক আছে। জি ভাইয়া, ঠিক আছে। এখন এখানে আরেকটা জিনিস বলে ফেলি। এই যে আমরা একটু আগে বললাম যে গ্যালোপ রিদম, S1 S2 তারপর 3, তো আমরা যদি সবটাকে একসাথে লিখি, পরে আপনারা দেখলে হয়তো ক্লিয়ার হবেন। আচ্ছা, এরকম বলছিলাম না যে S1, তারপরে কি হয় S2, তারপরে S3, হুম, আবার বলছিলাম যে S4 হয় আলাদা করে, তাহলে আমরা কি বলছিলাম, S4 জাস্ট S1 এর আগে হয়, S1 S2। এরকম না? জি। এই দুটাকে আমরা সাজাইলে ব্যাপারটা কি দাঁড়ায় আসলে, প্রথমে হবে S1, তারপরে একটু ফাঁকা দিয়ে S2, তারপরে S2 পরপরই জাস্ট হয় S3, তারপর একটা গ্যাপ দিয়ে হয় S4, S4 তারপর আবার S4 এর পরপরই S1 S1। S2, এরকমই তো। যদি হুম। দুটাই হয়, যদি দুটাই হয় তাহলে এরকম হবে কিনা, সরি, তাহলে এরকম হবে কিনা, মানে দুটো সাউন্ডই, আমি তো এতক্ষণ একটা কথা বললাম, এরকম হইতে পারে না? S1 হুম। S2, তারপর S3 হইলো, আবার S4 হইলো, S1 হলো, S2, এরকম হইতে পারে তো নাকি? পারে। হইতে পারে কিনা, হইতে পারে, হতেই পারে কারো দুটো সাউন্ডই হইতেছে। তো তাহলে যখন এরকম থাকবে এবং ট্যাকিকার্ডিয়া যদি হয়, সেই পেশেন্টের ট্যাকিকার্ডিয়া যদি হয়, হার্ট রেট বেড়ে গেছে, তখন এই এই পুরো জিনিসটাই কম সময়ের মধ্যে হবে, কার্ডিয়াক সাইকেল কমে যাবে, তাই তো? রেটটা, সময়টা তো কমে যাবে, এটাই তো নিয়ম। যদি আমার 50টা বিট হয়, সেটা যদি 100 বিট হয়, তাহলে সময় কমে যাবে আমার বিটের। আগে 60 সেকেন্ড হতো 50টা বিট, এখন 60 সেকেন্ড হচ্ছে 100টা বিট, মানে ট্যাকিকার্ডিয়া। তাইলে ব্যাপারটা হবে কি, এই দুটা মিলে মনে হবে একটা সাউন্ড, কাছাকাছি তো। মানে S1 S2 তো আমরা শুনি, S3 S4 মনে হবে একটা সাউন্ড, সিঙ্গেল সাউন্ড মনে হবে। S1 S2 দুটো মিলে একটা মনে হবে, আবার S1 S2 দুটো মিলে একটা মনে হবে, কারণ ট্যাকিকার্ডিয়া হচ্ছে, দুটো তখন মার্চ করে গেছে। এইটার নাম হচ্ছে সামেশন গ্যালপ, যেহেতু একসাথে যোগ হয়ে গেছে তারা, সামেশন গ্যালপ। গেল। ঠিক আছে। আচ্ছা, আমরা তাহলে কি পরে যাইতে পারি, আগাইতে পারি না? এটা সেই আগের কথাই, যে ফিলিংটা তিন ভাগে ভাগ, ফার্স্ট থার্ড আর মিড থার্ড মিলেই 80% ফিলিং হয়। যখন লাস্ট যেটা র্যাপিড ফিলিং বলি আমরা, অ্যাট্রিয়াল সিস্টেমের কারণে 20%, তার মানে অ্যাট্রিয়াল ফাংশন না করলেও হার্টের তেমন সমস্যা হয় না। এবং এই যে ফার্স্ট যে ফিলিংটা বললাম আমরা, মানে এটা তো ভেন্ট্রিকুলার ফিলিং, মানে ভেন্ট্রিকুলার তখন ডায়াস্টল। তাহলে ফার্স্ট থার্ড সময় দিয়ে যদি তিন ভাগে ভাগ করি, প্রথম অংশটাকে আমরা বলতে পারি আর্লি ডায়াস্টল, মাঝখানে অংশটাকে বলতে পারি মিড ডায়াস্টল, যেহেতু ভেন্ট্রিকুলার ডায়াস্টল চলতেছে, এবং লাস্ট অংশটাকে বলতে পারি লেট ডায়াস্টল। এই টার্মগুলো কেন জানতে হবে? এই টার্মগুলো জানতে হবে কারণ মারমার এরকম পরীক্ষায় আসে, যে মাইটাল স্টেনোসিসের মারমার,
কি ধরনের মারমার, ট্রাইকাসপিড স্টেনোসিসের মারমার কি ধরনের মারমার, অ্যাওর্টিক স্টেনোসিসের মারমার কি ধরনের, কোন সময় হয়, এটা কি মিড ডায়াস্টলিক মারমার, নাকি আর্লি ডায়াস্টলিক, নাকি আর্লি সিস্টোলিক, নাকি মিড সিস্টোলিক, নাকি প্যান সিস্টোলিক, এরকম জিনিসপত্র আছে। যদি আপনারা আগ্রহী হন তাহলে মারমার পড়াবো আর কি, এটা ক্লিনিক্যাল কোরিলেশন রিলেশন করে। না হলে আসলে ফিজিওলজির জন্য মারমার হয়তো অত গুরুত্বপূর্ণ না, এটা না মেইনলি না, ক্লিনিক্যাল। মারমার তো ইম্পর্টেন্ট, আমরা আগ্রহী, এটা ক্লিনিক্যালি একটু কোরিলেট করে দিলে ভালো হয়। জি ভাই, মারমারটা লাগবে একটু করে। তাইলে মারমার যদি লাগে তাহলে এই টার্মগুলো আমরা আমাদের পরিচিত হইতে হবে আর কি। যে এই যে তাহলে ওই যে ডায়াস্টল বললাম 3 ভাগে ভাগ করছিলাম, তাহলে সময়ের ভিত্তিতে বলা যায় আর্লি ডায়াস্টল, মিড ডায়াস্টল, লেট ডায়াস্টল, এগুলো আমাদের মারমারে লাগবে। তারপর ইজেকশন, তাহলে র্যাপিড ইজেকশন, রিডিউস ইজেকশন পড়লেই হয়, যেহেতু এটার ওই সময়টাও তো গুরুত্বপূর্ণ না, 2 ভাগেই ভাগ, মানে ইভেন্ট যেহেতু 2টা, সেই জন্য এটাকে 3 ভাগে, সময় 3 ভাগে ভাগ করলেও এটা আসলে 2টা ইভেন্ট জানলেই চলবে, যে র্যাপিড ইজেকশন আর রিডিউসড ইজেকশন। তাইলে আমরা একটু ফিলিং অফ ভেন্ট্রিকল কয় ভাগে ভাগ করি এবার, কোশ্চেন অ্যান্সার সেশন আর কি। 3 ভাগে। বলেন 3 ভাগে কি কি? ফার্স্ট ফার্স্ট, র্যাপিড ফিলিং ফেজ, এর নাম আর্লি রিডিউসড ডায়াস্টল, ফিলিং ফেজ বা ডায়াস্টেসিস, আর হচ্ছে ফিলিং বা ডায়াস্টলিক, লাস্ট র্যাপিড ফিলিং বা থার্ড লাস্ট র্যাপিড ফেজ বা ফিলিং লেট ফেজ। ডায়াস্টল। হ্যাঁ, জি, হার্ট সাউন্ড কোনটা, তো কখন কোন হার্ট সাউন্ড তৈরি হয়, ফার্স্ট, থার্ড বা ফার্স্ট হার্ট আর্লি সাউন্ড। এবি ডায়াস্টল? হ্যাঁ বলেন। এবি বন্ধ হওয়ার সময় ফার্স্ট হার্ট সাউন্ড হয়, সেমিনুলার ফার্স্ট বাল্ব হার্ট সাউন্ড না, বন্ধ। আমরা এই যে এই কথা বলতে শুধু এই যে এই ফেজের কথা বলতেছি যেখানে আছি। আচ্ছা, এখানে থার্ড হার্ট সাউন্ড হবে আর হচ্ছে ফোর্থ হার্ট সাউন্ড হবে। হ্যাঁ, ফার্স্ট মানে আর্লি ডায়াস্টলে কি হবে, থার্ড হার্ট সাউন্ড। থার্ড হার্ট কখন সাউন্ড হয় থার্ড হার্ট সাউন্ড? S2 পরে। S2 হ্যাঁ, পরে, পরে। ফোর্থ হার্ট সাউন্ড কখন হবে? জাস্ট বিফোর S1, বা এখানে হবে লাস্ট র্যাপিড ফিলিং S1, ফেজে। লাস্ট র্যাপিড ফিলিং ফেজে, জাস্ট। গ্যালোপ রিদম কি তাইলে? এরাই। 1 2 3। S3 হচ্ছে ভেন্ট্রিকুলার গ্যালোপ, S4 হচ্ছে অ্যাট্রিয়াল গ্যালোপ। S4 হচ্ছে অ্যাট্রিয়াল গেল। এবং এই যে কেনটাকি আর টেনেসি, যদি মনে রাখতে চান রাখলেন, না রাখলে এটাই মনে হয় ভালো, আমার কাছে মনে হচ্ছে এটাই ভালো। লাভ ডাব আহ, টা লাভ ডাব, কারণ লাভ ডাবের সাথে আমরা পরিচিত। হুম। আর ট্যাকিকার্ডিয়াতে যে 2টা একসাথে মার্চ করে সেটার নাম কি? সামেশন গ্যালোপ। সামেশন গেল। এখন আসেন সেই বিখ্যাত সব, এইটা যদি আপনি বুঝেন তাহলে আসলে আপনি কার্ডিয়াক সাইকেল বুঝছেন, এটা না বুঝলে আসলে কার্ডিয়াক সাইকেল বুঝেন নাই। এটা একটু বেশি জটিল, অনেকগুলো জিনিস দেখানো হয়েছে একসাথে, সবগুলো আসলে সময় কতক্ষণ গেছে আসলে আমাদের, কি একটু বলবে? 1 ঘন্টা। আসলে ডিটেলস পড়াতে গেলে আসলে মানে অনেক সময় লাগে, এটা হচ্ছে কথা। আর ডিটেলস না পড়াইলে আসলে শুধুমাত্র এমনি কথাবার্তা বলে লাভ। আচ্ছা, তাহলে আমরা একটু এটা দেখি, এগুলো কোনো কিছুই দেখাবো না, যদি আপনি ওইটা বুঝেন তাহলে এগুলো লাগবে না, কিন্তু এটা আর মানে এটা লাগবে এই বাকি যে ফিগার গুলো দেখে ভয় পাইতেছেন সেগুলো আসলে লাগে না, লাগে এইটা, এটা বুঝলে ওগুলো লাগে না, এটা না বুঝলে ওগুলোতে যাইতে হবে আর কি। আমরা এটা শুরু করব, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা নিজের জন্য বুঝতে হবে আর কি। আজকে ক্লাসের পরে গিয়ে আমার ভিডিও না দেখে এটা ব্যাখ্যা করার চেষ্টা করবেন। যদি এটা ব্যাখ্যা করতে পারেন তার মানে আপনি ক্লিয়ার, যদি না পারেন তাহলে আবার ভিডিও দেখবেন, ভিডিও দেখার পর আবার এটা ব্যাখ্যা করার চেষ্টা করবেন। যদি এটা ব্যাখ্যা করতে পারেন এটা হচ্ছে আপনার লিটমাস টেস্ট, যে আপনি কার্ডিয়াক সাইকেল ফুল কমপ্লিটলি বুঝছেন কি বুঝেন নাই, একেবারে কমপ্লিটলি, এখানে সব আছে এখানে। এটা মানে ওই পাস টাস করে গেছে অনেকেই, তারাও আসলে ক্লিয়ার না অনেকেই। আমরা চেষ্টা করবো আজকে ক্লিয়ার কনসেপশন নেওয়ার, পরীক্ষায় লাগুক না লাগুক, লাগবে কিন্তু সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমি মেডিকেল সায়েন্সে পড়ছি, এটা আমি জানবো, এই হলো কথা। ঠিক আছে, তো শুরু করি। যখন পড়ি তখন বুঝি, আবার এরপরে হ্যাঁ, ভুলে যাই, এরপরে আবার ভুলে যাই। এটা হচ্ছে এটা বললাম যে বুঝে, এবং এটা এই জাস্ট কার্ডিয়াক ইভেন্টস গুলো যদি আপনি মাথায় সেট করে রাখতে পারেন তাহলে আপনার এই ফিগার অসুবিধা হবে না বুঝতে, মনেও করতে পারবেন। ভুলে যাওয়ার দোষের কিছু না, কিন্তু যখন আপনি বারবার এটা একটু দেখবেন তখন আপনি যখন মাথায় সেট হয়ে যাবে, যেমন আমি ধরেন এখন বলতে পারবো আর কি এটা না দেখি যে কি ঘটতেছে, এরকম সেট হইতে হবে আর কি মাথার ভিতরে। আমরা আসি একটু দেখি, এই যে কি কি দেখানো হয়েছে, ভলিউম,
ভলিউম। তো এখানে তার মানে কি কি দেখানো হয়েছে, ভলিউম দেখানো হয়েছে, যেমন ভেন্ট্রিকুলার ভলিউম। অ্যাকচুয়াল ভলিউম গুরুত্বপূর্ণ না, অ্যাকচুয়াল ভলিউম নিয়ে আমরা আলাপ করি না। ভেন্ট্রিকুলার ভলিউম দেখেন 50, 90, 130 মানে 130 ml, মানে এগুলো হচ্ছে এমএল এ দেখানো হয়েছে, কত এমএল ভেন্ট্রিকুলার ভলিউম কখন কি হয়, ভলিউম চেঞ্জ হবে। ইকোকার্ডিওগ্রাম, এটা যেহেতু আমরা পরে করবো না, এটা আজকে বাদই দিলাম, এটা আলাপ আজকে করবোই না, কোনো কার্ডিওগ্রামও বাদ দিলাম। হার্ট সাউন্ড পরে আমরা যদি আপনারা ওই মারমার পড়েন, তাহলে আমরা তো হার্ট সাউন্ডটা ওই সময় আলোচনা করবো, হার্ট সাউন্ড কখন বড় মানে লাউড হয়, কখন সাইলেন্ট হয়, এইসব নিয়ে আলোচনা করা যাবে। তাহলে আমাদের আলোচনা হচ্ছে আজকে উপরের কয়টা, উপরের কয়টার মধ্যে হয়তো অ্যাওর্টিক প্রেশারটা নিয়ে আমরা যদি পালস করি তাহলে সেদিন আলোচনা করবো, আজকে একটু আলোচনা করা যেতে পারে। তাহলে আমাদের আলোচনার টপিক কি আসলে, অ্যাকচুয়াল প্রেশারটাও জেভিবি, জুগুলার ভেনাস প্রেশার যখন পড়বো, জুগুলার ভেনাস প্রেশার লাগে না, লাগে তো। তো খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট, জুগুলার ভেনাস প্রেশার সময় অ্যাকচুয়াল প্রেশারটা পড়বো, আজকে যদি একটু হিন্স দেওয়া যায় দিলাম, পরে ক্লাসে আমরা জুগুলার ভেনাস প্রেশার পড়বো। তাহলে পড়বো কি, ভেন্ট্রিকুলার প্রেশার, ভেন্ট্রিকুলার ভলিউম, তারপর হচ্ছে হার্ট সাউন্ড, তারপর হচ্ছে কার্ডিয়াক ইভেন্টস, যেগুলো মেকানিক্যাল ইভেন্টস করলাম সেগুলো, এগুলো হচ্ছে আজকে আমাদের টপিকস, মানে এখান থেকে তারপর যতটুকু পারা যায় পড়বো আর কি। তো আসেন আমরা প্রথমে আমাদের ইটা দেখি, যে মেকানিক্যাল ইভেন্টস গুলো করলাম এতক্ষণ, সেটাই আমরা একটু দেখি। হ্যাঁ, তো এই যে দেখেন, এই যে ফেজটা, এটার নাম কি, আইসোভলিউমেট্রিক বা আইসোভলিউমিক কন্ট্রাকশন। কন্ট্রাকশন। তার মানে আমরা শুরু করছি থেকে, কন্ট্রাকশন থেকে। সিস্টল থেকে। এই ঠিকানা শুরু হয়েছে থেকে, সিস্টল থেকে। সিস্টলের প্রথমে কি ভেন্ট্রিকল ডায়াস্টল ছিল, এরপর সিস্টল করতে গেলেই এভি ভালভ বন্ধ, তার একটু পরে আইসোমেট্রিক কন্ট্রাকশন হবে, তখন এভি ভালভ বন্ধ হয়ে যাবে, অ্যাওরটিক ভালভও বন্ধ, ব্লাড একটা নির্দিষ্ট ভলিউমে ব্লাড নিয়ে কন্ট্রাকশন করবে, এটার নাম আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশন। তখন একটু পরে যখন অ্যাওরটিক ভালভ খুলে যাবে, তখন ইজেকশন হওয়া শুরু করবে, তখন তার ভলিউম কন্ট্রোল মানে মেনটেন হবে না, তখন তার আইসোভলিউমিক বলা যাচ্ছে না। তাহলে আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশনের ঠিক শুরুতেই কি হবে, কোন ভালভ ক্লোজ হবে, এবি বাল্ব। টিভি ভালভ ক্লোজ হলো। দেখেন ফিগারটা দেখেন, আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশন জাস্ট এই যে এতটুকু সময়, হ্যাঁ, এতটুকু সময়, এর ভিতরে শুরুতেই তাহলে কি হবে, এবি ভালভ ক্লোজ হবে। এরপর আস্তে আস্তে করে যখন সাডেন প্রেসার রাইজ করবে ভেন্ট্রিকলে, তখন অ্যাওরটিক ভালভ এওটিক বাল্ব ওপেন হবে। ওপেন হবে। এই যে অ্যাওরটিক ভালভ ওপেন হচ্ছে দেখেন, জাস্ট আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশনের শেষ বিন্দু দেখবি। বোঝা গেছে, বোঝা গেছে কিনা? তো এই হুম সময়ে হুম, বুঝে গেছি। ভেন্ট্রিকুলার প্রেশারটা কেমন হবে, ভেন্ট্রিকুলার প্রেশারটা জিরো থেকে ম্যাক্সিমাম। শার্পলি রাইজ করবে, জিরো থেকে শার্পলি রাইজ করবে। সেটা কত, অ্যাওরটিক প্রেশারকে এক্সিড করে গেলেই হবে। তো ভেন্ট্রিকল ছিল ডায়াস্টলে, তাহলে ব্লাডে তখন চলতেছে ডায়াস্টল, ভেন্ট্রিকুলার ফেজটাই তো আমরা মেইনলি মানে ব্লাডের সেই ফেজটাই ধরি। ভেন্ট্রিকুলার ডায়াস্টল মানে আমাদের বডিতে ডায়াস্টল চলতেছে, ভেন্ট্রিকুলার সিস্টল মানে আমাদের বডিতে সিস্টল চলতেছে। সিস্টোলিক প্রেশার যে মাপি আমরা বা ডায়াস্টলিক প্রেশার মাপি, এটা তো মাপি আমার পেরিফেরিতেই। তাহলে এখানে সিস্টোলিক প্রেশার মানে কি, ভেন্ট্রিকুলার তখন সিস্টল চলে, এখানে ডায়াস্টলিক প্রেশার মানে ভেন্ট্রিকুলার ডায়াস্টল চলে। তো ভেন্ট্রিকুলার ডায়াস্টল ছিল, তারপর পাম্প করে শার্প রাইজ করলো প্রেশার। এই যে লাল দাগটা হচ্ছে প্রেশারের, দেখেন এই যে ভেন্ট্রিকুলার প্রেশার আছে না, এই পাশে লেখা, কোন দাগটা, এই যে হুম। লাল দাগটা, লাল মানে অরেঞ্জ কালার। তাহলে এই যে লাল দাগটা ছিল জিরো, এই যে প্রেশার হচ্ছে এইটা, এইটা হচ্ছে প্রেশার, 0, 20, 40, 60, 80, 100, 120। তাহলে জিরো থেকে শার্পলি প্রেশার রাইজ করছে কত, দেখেন এই যে 80। হ্যাঁ, ঠিক আছে না? কারণ ডায়াস্টোলিক ব্লাড প্রেশার ধরা যাক 80 নর্মাল মানুষের ক্ষেত্রে, তো 80-তে যখন গেছে তখন অ্যাওরটিক ভালভ ওপেন হয়ে গেছে। তাহলে আইসোমেট্রিক কন্ট্রাকশনের শুরুতেই হলো এভি ভালভ ক্লোজ, এবং পরে গিয়ে হইলো অ্যাওরটিক ভালভ ওপেন, এবং ব্লাড প্রেশার রাইজ করলো শার্পলি। এরপর ইজেকশন ফেজ, ইজেক্ট করবে, প্রেশার আর বাড়তেই আছে, প্রেশার বাড়তেই আছে, এই যে দেখেন রাইজ রাইজ করছে প্রেশার, হ্যাঁ, কত, এই যে হুম। 120 হ্যাঁ, 120। সিস্টোলিক ব্লাড প্রেশার। হ্যাঁ, সিস্টোলিক ব্লাড প্রেশার না? তো র্যাপিড ইজেকশন, এটার নাম কি, র্যাপিড র্যাপিড ইজেকশন। ইজেকশন। যখন ইজেক্ট হয়ে যাবে, তারপরে যখন ব্লাড কমে যাবে, তখন ফ্লো একটু কমে যাবে না, সেটার নাম কি, স্লো বা রিডিউসড ইজেকশন। ইজেকশন। রিডিউসড ইজেকশন যখন হবে, তার মানে কি প্রেশারও কমে গেছে ভিতরে, প্রেশারটা কমলো, এই যে লাল দাগটা খেয়াল করেন, প্রেশারটা কমলো। তাহলে ইজেকশনে প্রেশার বাড়তে গিয়ে আবার কমলো, ঠিক আছে, ইজেকশনে কি হলো, প্রেশার বাড়লো, আবার রিডিউস ইজেকশনের সময় প্রেশার কমবে। তো প্রেশার যখন কমবে,
ইজেকশন শেষ হয়ে গেল, এরপর ভেন্ট্রিকল কি করতে যাবে? রিল্যাক্স। ভেন্ট্রিকল রিল্যাক্স করতে যাবে। ভেন্ট্রিকল রিল্যাক্স করতে গেলে ভেন্ট্রিকল, হ্যাঁ, ডায়াস্টল শুরু হবে, রিল্যাক্স করতে যাবে, তাহলে ভেন্ট্রিকুলার প্রেশার কমে যাবে। ভেন্ট্রিকুলার যখন প্রেশার কমবে, অ্যাওর্টাতে প্রেশার বেশি, তখন অ্যাওর্টিক ব্লাডটা ব্যাক ফ্লো করে ভেন্ট্রিকুলার ঢোকার চেষ্টা করবে। কিন্তু ভেন্ট্রিকুলার ভালভ, মানে অ্যাওর্টিক ভালভ তো এইরকম, যেই উপর থেকে ব্লাড ঢোকার চেষ্টা করবে ভালভটা বন্ধ হয়ে যাবে। তাহলে ভালভটা বন্ধ হয়ে গেল, অ্যাট্রিয়াম রিল্যাক্স করবে। এই ফেজটার নাম কি? সরি, ভেন্ট্রিকুলার রিল্যাক্স করবে, এই ফেজটার নাম আইসো ভলিউমিক রিল্যাক্সেশন, নাকি? রিল্যাক্সেশন। হুম। তাহলে আইসো ভলিউমিক রিল্যাক্সেশনের শুরুতেই কি হবে? অ্যাওর্টিক ভালভ ক্লোজ হবে। এই যে ফেজটার নাম আইসোভলিউমিক রিল্যাক্সেশন। এই যে এতটুকু, ইজেকশন শেষ, এই যে অ্যাওর্টিক ভালভ ক্লোজ হয়ে গেছে ইজেকশনের শুরুতেই। দেখছেন তীরটা? ইজেকশনের শেষ, রিল্যাক্স করতে যাবে, অ্যাওর্টিক ভালভ ক্লোজ হয়ে গেল। ঠিক আছে? তারপর ওই অবস্থাতেই ভেন্ট্রিকল ডাইলেট করলো, তখনও এভি ভালভ খুলে নাই। তাহলে এটার নাম আইসোভলিউমিক রিল্যাক্সেশন। যখন রিল্যাক্স হয়ে যাবে, এভি ভালভ খুলে যাবে, তাহলে আইসোভলিউমিক রিল্যাক্সেশনের শেষে, মানে এতটুকু প্রিয়। এটা হচ্ছে আইসোভলিউমিক রিল্যাক্সেশন, এই এই সময়টুকু। তাহলে এভি ভালভ যখন খুলে যাবে, তখন আইসোভলিউমিক রিল্যাক্সেশন ফেজ শেষ, তখন অ্যাট্রিয়াম থেকে ব্লাড আসবে। আচ্ছা, এই যে আরো তো কিছু কথা বাকি ছিল, অ্যাওর্টিক ভালভ যে ক্লোজ হলো, একটা শব্দ তৈরি হবে না? সেকেন্ড অ্যাকশন হবে না? হ্যাঁ, হ্যাঁ, সেকেন্ড হার্ট সাউন্ড হবে। এই যে সোজাই নিতে নামে দেখেন, এই যে সেকেন্ড অ্যাকশন, এই যে এই জন্য বললাম সব একসাথে যাবো। দেখছেন নিচে সেকেন্ড সাউন্ড, এই যে ছবি দেওয়া আছে। হুম। তারপর আসেন, রিল্যাক্স হয়ে গেল, এখন অ্যাট্রিয়ামের প্রেশার বেশি, ভেন্ট্রিকুলার কম, অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকুলার দিকে ব্লাড চাপ দিয়ে ভালভ খুলে ফেলবে, এভি ভালভ খুলে ফেলবে, এভি ভালভ ওপেন হইলো। তার তার মানে কি? ভেন্ট্রিকুলার প্রেশার কমলো, এই যে লাল দাগটা, এই যে প্রেশারটা কমে গেল, আবার জিরোতে চলে আসলো। এখন এই যে ভেন্ট্রিকল এখন রিল্যাক্স হবে, এই ফেজটার নাম কি? ভেন্ট্রিকুলার ডায়াস্টল, নাকি? ডায়াস্টল তো, ভেন্ট্রিকল রিল্যাক্স হলো, হ্যাঁ, ডায়াস্টল। ডায়াস্টল। এই যে ডায়াস্টল। নিচে দেখেন ডায়াস্টল লেখা আছে, তাহলে এই ফেজটা এখন ডায়াস্টল শুরু হয়ে গেল, ডায়াস্টল। এখন ডায়াস্টল যখন হয়, অ্যাট্রিয়াম থেকে যখন ভেন্ট্রিকল ব্লাড আসে, প্রথমে ওটার নাম কি? র্যাপিড ফিলিং না ফার্স্ট র্যাপিড ফিলিং? ফার্স্ট র্যাপিড ফিলিং। এই যে এটাই তো সেই সময়টা। এরপরে যে সময়টুকু, এই যে উপরে তাকায় দেখেন লেখা আছে যে র্যাপিড ইনফ্লো। ঠিক আছে? তখনই তার হুম। থার্ড সাউন্ড হয়। হ্যাঁ, এই যে র্যাপিড ইনফ্লোর সময় থার্ড সাউন্ড, তাহলে নিচে একটু নামে দেখি থার্ড সাউন্ড লেখা আছে নাকি? এই যে দেখেন থার্ড সাউন্ড, ওই যে হুম, পাশেই লেখা আছে। দেখছেন? হুম। জি। থার্ড সাউন্ড হইলো। তো এই সময়ে ভেন্ট্রিকুলে কি প্রেশার খুব বেশি বাড়বে? জাস্ট না। ব্লাড আসতেছে, তাহলে ভেন্ট্রিকুলার প্রেশার রেঞ্জটা দেখেন, যে লাল দাগটা দেখেন, মোটামুটি একই লেভেলে আছে। সমান্তরাল। হ্যাঁ, মোটামুটি সমান্তরাল। তাহলে যখন ভেন্ট্রিকুলার ব্লাড বাড়বে আস্তে আস্তে, ডায়াস্টেসিস, স্লো ফিলিং হবে না এক সময়? ভেন্ট্রিকুলার যদি ব্লাড একটু বাড়তেছে, স্লো ফিলিং, এই যে ডায়াস্টেসিস। তাহলে এর পরের ফেজটা কি? এই যে উপরে দেখেন ডায়াস্টেসিস লেখা আছে, ডায়াস্টেসিস। ডায়াস্টেসিস। এখন ডায়াস্টেসিস হলো, এরপরে লাস্টে গিয়ে আবার অ্যাট্রিয়াম ফোর্স দিয়ে একটা ব্লাড ঢুকাবে না? হুম, লাস্ট অ্যাট্রিয়াল র্যাপিড ফিলিং সিস্টেম যেটাকে হবে। বলি, লাস্ট রেপিড ফিলিং। এই যে এই সময় হবে লাস্ট র্যাপিড ফিলিং। তাহলে এটা কি? অ্যাট্রিয়াল সিস্টেম বা লাস্ট র্যাপিড ফিলিং। লাস্ট র্যাপিড ফিলিং এর সময় একটা শব্দ হইতে পারে না, আঁকা ইনমা শব্দ? ফোর্থ থার্ড সাউন্ড। হ্যাঁ, ফোর্থ হ্যাঁ, সাউন্ড। তাহলে এই সোজাই যদি হয় ফোর্থ সাউন্ড, এখানে হইতে পারে। হ্যাঁ, এই যেখানে আমি দেখাইলাম, হইতে পারে, সাধারণত এটা পাওয়া যায় না। হ্যাঁ, হুম। এক্সট্রা তো শোনা যায় না সাধারণত। তো ফোর্থ আবার সাউন্ড, হ্যাঁ, প্রেশার একটু অ্যাট্রিয়াল বাড়বে। সিস্টেম। হ্যাঁ, প্রেশার বাড়বে, এটা হলো একটা কথা। দেখেন, এই যে একটু এরকম দেখানো হয়েছে না, হুম। একটু উঁচু লাল দাগটা, ওইটা কি? একটু প্রেশার বাড়ছে। কেন বাড়ছে? ওই যে অ্যাট্রিয়াম থেকে ফোর্সফুলি যে কন্ট্রাক্টর ব্লাড ঢুকেছে, ওই ফোর্সটা তো ভেন্ট্রিকলে গেছে, একটু প্রেশারটা রাইজ করছে। তারপর আবার কি? আবার আগের ঘটনা শুরু। তাহলে আমরা ভেন্ট্রিকুলার প্রেশারটা বুঝলাম কিনা? প্রেশার বুঝলাম হ্যাঁ, কিনা? বুঝতে পারছি। জি। প্রেশার বুঝলাম। এখন আসেন অ্যাকচুয়াল প্রেশার পরে ভলিউম আসে, ভেন্ট্রিকুলার ভলিউম। এই যে ভলিউম আমরা কত দেখছি, আইসো ভলিউমেট্রিক কন্ট্রাকশন যখন করবে,
কন্ট্রাকশন যখন করবে, হ্যাঁ, হুম। আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশন মানে ব্লাড কি বের হয়েছে? না, বের হয়নি। বের হয় নাই, মানে না বেরোয় পূর্ণ নাই। ব্লাড, পরিপূর্ণ ব্লাড। বলছিলাম কত, সাধারণত 120-এর মতো থাকে। এই যে 130 120। যদি এই রেঞ্জ হয়, ধরেন 120 বা 30, ধরেন তার 130, সমস্যা তো নাই, 120-30 তো খুব বড় বিষয় না। তার মানে তার ফুল ব্লাড, হ্যাঁ, এই যে এই লেভেলে, তাই তো? এটা ভলিউম, হুম। নীল দাগটা। তো যখন ইজেক্ট করবে, ভলিউম আস্তে আস্তে কমবে না? ফার্স্ট ইজেকশনই করুক, সেকেন্ড মানে স্লো ইজেকশনই করুক, র্যাপিড ইজেকশনই করুক, যাই করুক, ভেন্ট্রিকল চাপ দিলে ব্লাড কমে যাবে। এটা তো সত্য, তাই তো? হুম। প্রেশার যেমন কম বেশি হয় একটু র্যাপিড ইজেকশন, স্লো ইজেকশনে, কিন্তু ভলিউম তো আর কম বেশি কিছু নাই। ভলিউম তো কমবেই শুধু, ব্লাড বের হয়ে গেলেই। তাহলে ভলিউমের গ্রাফটা কিরকম হবে? আস্তে আস্তে কমবে। কমে দেখেন নেমে যাবে। কতটা আসে। কমে, আমি কি বলছিলাম, ভেন্ট্রিকল থেকে পাম্প করার পরে কতটুকু ব্লাড থাকে? ভেন্ট্রিকল তো পুরোটা 50। ক্লিয়ার করতে পারে না, ব্লাড থাকে না কিছু। হ্যাঁ, 50 ml থাকে। এই যে 50 ml দেখেন, এই যে 50 ml, 50 শুধাই আচ্ছা, এই 50 ml এর নাম কি এন্ড ডায়াস্টলিক ভলিউম? এন্ড সিস্টোলিক ভলিউম। কারণ আপনি সিস্টল এটা করছেন, সিস্টল পিস্টল, ইয়েস। কমপ্লিট করছেন। হ্যাঁ, সিস্টল কমপ্লিট করার পরে ব্লাড আছে, তার মানে এন্ড সিস্টোলিক ভলিউম। ইন সিস্টোলিক ভলিউম। সিস্টোলিক ভলিউম। ঠিক আছে? তাহলে এন্ড সিস্টোলিক ডায়াস্টোলিক পরে বলবো না, কিন্তু এটা ক্লিয়ার কিনা? আপনি সিস্টল করছেন ভেন্ট্রিকলের, এরপরে বাকি হ্যাঁ, এটা, তার সিস্টোলের মানে কি শেষে এন্ড যেটা আছে এন্ড সিস্টোলিক ভলিউম। এন্ড সিস্টোলিক ভলিউম। তাহলে বলছিলাম, হ্যাঁ, ভলিউম করলো নাকি? জি। তাহলে সবচেয়ে বেশি ভলিউম ছিল এখানে, তারপর আস্তে আস্তে কমলো, 50 থাকলো, মানে এটার নামে এন্ড সিস্টোলিক ভলিউম। তারপরে আবার যখন ফ্লো বাড়বে, আস্তে আস্তে বাড়লো। তারপরে অ্যাট্রিয়াম যখন কন্ট্রাক্ট করলো, তখন হঠাৎ করে একটু বেড়ে গেল, ওই যে 20%। ঠিক আছে? ভলিউম একটু বাড়লো, হুম। ইয়েস। তারপর আবার কমবে, আবার বাড়বে। ভলিউম নিয়ে কোনো ঝামেলা নাই, ভলিউম সরল না না সহজ না। মান। ঠিক আছে? তাহলে আমরা বললাম কি কি? ভেন্ট্রিকুলার প্রেসার, ভেন্ট্রিকুলার ভলিউম, সাথে আমরা কি ইয়ে পড়ছি না, হার্ট সাউন্ড গুলো পড়ছি না? হার্ট সাউন্ড পড়ছি নাকি? জি। 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 ইসিজি পড়ি নাই। আচ্ছা, ইসিজিটা পরে বলবো না ইনশাল্লাহ, তখন আবার প্রয়োজনে রিক্যাপ করবো না এই জায়গাটা। এখন অ্যাওরিটিক প্রেসার আর অ্যাকচুয়াল প্রেসার, এগুলো পড়েছি সব কোনটা। অ্যাওরিটিক প্রেসার আর অ্যাকচুয়াল প্রেসার, অ্যাকচুয়াল প্রেসারটা আসলে যে ভিপির সাথে রিলেটেড, দেখি আপনাদের ধরে থাকলে আমরা ক্লাস বলবো না। আর এখন আপাতত তাহলে অ্যাওরিটিক প্রেসারটা বলে নিই। অ্যাওরিটিক প্রেসার কার সাথে সম্পর্কিত? পালস প্রেসার। পালস প্রেসার বলতে ওই পালস প্রেসার বলতে, পালস মানে আমরা যে পালস পাই, পালসের সাথে অ্যাওর্টার যে প্রেসার, পালস আমাদের রেডিয়াল আর্টারি তাই প্রেসার নাকি, একই তো? জি। মানে পালসের সাথে সম্পর্ক, সেটা বলতেছি। অ্যাওর্টিক প্রেসারটা কিভাবে ডিফারেন্স হয় সেটা একটু দেখি। এই যে এভি ভালভ ওপেন হইলো, ভেন্ট্রিকল কন্ট্রাক্ট করলো, এভি ভালভ ওপেন হইলো, ব্লাড সিটকে বেরিয়ে গেল, র্যাপিড ইজেকশন। তাহলে অ্যাওর্টিক প্রেসারটা যে কালো ডট ডট, হ্যাঁ, তাহলে বাড়বে, অ্যাওর্টিক প্রেসার বাড়বে। এটা তো আমরা এই যে ইয়েতে দেখাইলাম, ভেন্ট্রিকুলার প্রেসার যেটা, ভেন্ট্রিকুলার প্রেসার যেমন বাড়ছে, তাহলে অ্যাওর্টিক প্রেসারও বাড়বে, একই কথা, একই রকম ডট 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 ডট। ঠিক আছে? হুম। এরপর আপনার কিন্তু ইজেকশন শেষ। ঠিক আছে? পাম্প করলেন, ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টাতে ব্লাড বেড়ে শ্বাস হয়ে ছড়াই গেল, প্রেশারটা অ্যাওর্টাতে চলে গেল। তাহলে অ্যাওর্টাতে প্রেশার বাড়লো, অ্যাওর্টিক প্রেশার বাড়লো। আবার যখন রিডিউসড ইজেকশন হবে, তখন একটু প্রেশার কমবে। এই জন্য এটা এইরকম। কথা বুঝছেন? প্রেশার রেইজ করলো, রেপিড ইজেকশন, স্লো ইজেকশনে প্রেশার একটু ফল করলো। তারপরে দেখেন একটু এরকম হয়েছে না, এরকম হয়েছে না, নস তৈরি হয়েছে না? হুম। দেখা যাচ্ছে? নাহলে এই জায়গাটা দেখেন, এই জায়গাটা দেখেন। তো এখানে অ্যাওরিক ভালভ ক্লোজ হয়েছে। হ্যাঁ, একটু নচ তৈরি হয়েছে না? হুম। এটা নচ, এটাকে বলি ডাইক্রোটিক নচ। হ্যাঁ, ডাইক্রোটিক নচ। এটার এরকম হ্যাঁ, নামকরণের কারণ কি? আচ্ছা, এর নামকরণটা আমি আসলে ম্যাক্সিমাম মনে হয় অ্যানাক্রোটিক আর ডাইক্রোটিক, ডাইক্রোটিক সম্ভবত আমি দেখেছি নামকরণটা, আমার সম্ভবত বইয়ে লেখা আছে। আচ্ছা, আমি দেখবো না, ক্লাস শেষে যদি থাকে আমার আচ্ছা, অসুবিধা আমি নেই। লিখে পরে। রাখি তো। হ্যাঁ, তো এটার নাম হচ্ছে ডাইক্রোটিক নচ। তো ডাই মানে দুই, কোন একটা ঘটনা আছে আর কি। তো এখন এই যে
এই নসটা হইলো, এই দেখছেন এরকম, তার মানে অ্যাওর্টিক প্রেশার বাড়লো, তারপর একটা নস হইলো, হওয়ার পরে আস্তে আস্তে কমলো। তাই তো, কারণ সিস্টোলের সময় প্রেশার বাড়ছে, এটা কি ডায়াস্টল না? এই ফেজটা ডায়াস্টল না? এই দেখেন তো, এই ফেজটা ডায়াস্টল না? জি এই নিচে লেখা আছে, জি এই ফেজটা সিস্টল না? জি তো হুম অ্যাওর্টিক প্রেশার নিয়ে খুব একটা টেনশন নাই, অ্যাওর্টিক প্রেশার টেনশন নাই, কারণ হচ্ছে সিস্টোলের সময় প্রেশার বাড়বে, ডায়াস্টলের সময় প্রেশার কমবে, আমাদের নর্মাল যেটা ব্লাড প্রেশার। আমি বললাম তো ওটার সাথে পালসের সম্পর্ক আছে। তাহলে যেটা বলতে চাচ্ছি নসটার ব্যাপারে, নসটা কেন হয় সেটা হচ্ছে, এই যে চাপ দিচ্ছেন, ব্লাড বের হয়েছে, র্যাপিড ইনজেকশন হয়েছে, রিডিউস হয়েছে, এরপরে ভেন্ট্রিকল ডাইলেট হবে। ডাইলেট হতে গেলেই অ্যাওটা কি, অ্যাওটাতে প্রেশার বেশি, ব্যাকফ্লো করার চেষ্টা করবে। এতক্ষণ তো এটাই বললাম, ব্যাকফ্লো করার চেষ্টা করতে গেলেই অ্যাওটিক ভালভ ক্লোজ হবে। তো ব্যাকফ্লো করার চেষ্টা করতেছে, তাহলে অ্যাওটাতে ধাক্কা খাবে, ব্যাকফ্লো করতে গিয়ে অ্যাওটাতে ধাক্কা, সরি অ্যাওটিক ভালভ একটা ধাক্কা খাবে, ধাক্কা খেলে এটা আবার একটা প্রেশার জেনারেট হবে নাকি? হুম বুঝতে পারছি আহ কি? মানে অ্যাওটিক ভালভ তো, তখনই নচ তৈরি হবে না? হ্যাঁ, হ্যাঁ, তখন একটা যে একটু একটু উঠে গেল প্রেশারটা, এই কারণে নষ্ট তৈরি হলো। তো এটা আমরা একটা ফিগার দেখাই, দেখি আমরা, ভালো ফিগার আছে সম্ভবত। এই যে এটা, এটা একটু ক্লিয়ার ফিগার, হ্যাঁ। এই যে প্রেশার, ডায়াস্টলিক ব্লাড প্রেশার 80 ছিল, তো এখান থেকে সিস্টোলিক ব্লাড প্রেশার ধরলাম 120 হয়েছে। তো তো 120 এর এই যে র্যাপিড ইজেকশন, তারপর একটু কমছে, কমতেই ছিল, হঠাৎ করে যখন ভেন্ট্রিকল ডাইলেট করলো, এই যে এরকম তো, ধরা যাক এটা aorta, তো এদিক দিয়ে আমি ব্লাড পাম্প করে দিয়ে দিচ্ছি। তো যেই মুহূর্তে কন্ট্রাকশন থেকে ডাইলেট হওয়ার চেষ্টা করলো, এখানে নেগেটিভ প্রেশার ক্রিয়েট হলো, তখন এই ব্লাডটা ব্যাকফ্লো করার চেষ্টা করবে, কারণ প্রেশার বেশি থেকে কমের দিকে যাওয়ার চেষ্টা করবে, এটাই নিয়ম। ব্যাকফ্লো করতে গেলে এখানে ধাক্কা খাবে, এই কলমটা ধাক্কা খাইলে মানে কি প্রেশারটা জেনারেট হলো, সেই প্রেশারটা আবার ওয়ে হয়ে ট্রান্সমিট হবে, সেই যেটা হলো সেই ওয়ে। ঠিক আছে, এই যে ইনক্রিজ ইন প্রেশার অ্যাজ ব্লাড এন্টারস ইনটু অ্যাওর্টা, এই যে ভি ভালভ ক্লোজ হইলো, এই ক্লোজের কারণে এই ধাক্কাটা নষ্ট তৈরি হলো। তাহলে এটা ক্লিয়ার হইলো? এখন আমরা কি কন্টিনিউ করবো নাকি রেখে দিব না অ্যাকচুয়াল ভাই, প্রেশার? আজকে আর না। হ্যাঁ, তাহলে জুগুলার ভেনাস প্রেশার আমরা চেষ্টা করব, মানে অ্যাকচুয়াল প্রেশারটা মেইনলি জুগুলার ভেনাস প্রেশারের সাথে রিলেটেড। তো জাস্ট এখানে যদি বলে নিছি, জাস্ট একটা কথা বলে নেই যেটা সে রিলেটেড। এই যে আমরা এতক্ষণ ধরে যে কথাবার্তা বলতেছিলাম, আচ্ছা, এক মিনিট, একটা ছবি এঁকে নিই। এই যে এটা ধরলাম হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম, এই তো। তো রাইট অ্যাট্রিয়ামে আমার কোথায় ব্লাড আসে? সুপিরিয়র ভেনা কাভা নাকি? সুপিরিয়র আর ইনফিরিয়র ভেনা ইনফিরিয়র কাভা ভেনা দিয়ে, কাভা। জি। এখন এই সুপিরিয়র ভেনা কাভা দিয়ে যে ব্লাড আসে, এর মাঝখানে কিন্তু কোনো ভালভ নাই, নো ভালভ। হ্যাঁ, হ্যাঁ, প্রথম ইনফিরিয়র ক্লাসে একটা ভালভ বলছিলেন থাকলে, হ্যাঁ ইনফিরিয়র বলছিলাম, ভেনা কাভায় ভালভ আছে। একটু থাকে, হ্যাঁ। তো সুপিরিয়র ভেনা কাভায় ভালভ নাই। এখন এই সুপিরিয়র ভেনা কাভার সাথে যে ব্রাঞ্চ গেছে আর কি, সরি, দেখ ছবিটা ভালো হলো না, ব্রাঞ্চ মনে করেন সরাসরি একটা ব্রাঞ্চ গেছে, যেটা নাম হচ্ছে ইন্টারনাল জুগুলার ভেইন। হ্যাঁ, এরকম সোজা আর কি, বলতে গেলে সোজা। এই যে আমাদের জুগুলার ভেইন থাকে গলায়, ইন্টারনাল জুগুলার ভেইন মানে হচ্ছে, আমি যেটা বলতে চাচ্ছি, এই রাইট অ্যাট্রিয়ামের সাথে সুপিরিয়র ভেনা কাভা দিয়ে জুগুলার ভেইন এর মাঝখানে কোনো ভালভ টালভ কিচ্ছু নাই। নর্মালি তো ভেইন গুলো ভালভ থাকে যাতে একমুখী ব্লাড ফ্লো হয়, যেমন আমাদের লেগ ভেইন গুলোতে ভালভ আছে। তো আমি যেটা বলতে চাচ্ছি, রাইট অ্যাট্রিয়ামের সাথে সুপিরিয়র ভেনা কাভা এবং ইন্টারনাল জুগুলার ভেইন টোটালটা একটা মোটামুটি লম্বা লম্বি একটা কলামের মতো ব্লাড কলামটা থাকে, মানে কোনো ভালভ নাই। মানে রাইট অ্যাট্রিয়ামে যদি আমি কোনো ভাবে মানে যখন আমরা কন্ট্রাকশন করে, রাইট অ্যাট্রিয়াম যখন কন্ট্রাকশন করে, বুঝেন, রাইট অ্যাট্রিয়াম যখন কন্ট্রাকশন করে, এই উপর তো ভালভ নাই, উপর দিকে কিছু ব্লাড উপরে উঠবে না ধাক্কা খেয়ে? উঠবে কিনা? অবশ্যই। হুম, হ্যাঁ, উঠবে। হ্যাঁ, কিছু ব্লাড ধাক্কা খেয়ে উপর দিকে উঠবে, মানে প্রেশারটা ট্রান্সমিট হবে উপরের দিকে। সেই প্রেশারটা আমরা এখানে নেক ভেনে দেখতে পাবো, চোখে পাইতে পারি, সবার না, যাদের ঝামেলা আছে তাদের, জুগুলার ভেনাস প্রেশার, সেটাকে আমরা বলি জুগুলার
ভেনাস প্রেশার, মানে যেহেতু এই জুগুলার ভেন দেখতেছি, এটা মেজারমেন্ট করা কিভাবে সেগুলো আলাদা নিয়ম আছে, যেগুলো ক্লিনিক্যাল কথাবার্তা, কিন্তু এটা আমাদের লাগবে, কারণ এটা বললে তো খুব ইম্পর্টেন্ট। তার মানে আমাদের রাইট এট্রিয়াল প্রেশারটা আসলে ট্রান্সমিট হয় এখানে, সেটা বাড়ে কমে কেন সেটা আমরা ক্লাসে বলবো, কিন্তু এটার সাথে রিলেটেড বলে আমি এখানে বলে নিলাম, কারণ পরের ক্লাসটা আমাদের বুঝতে সুবিধা হবে আর কি। তাহলে আমরা এটা বললাম, এটা আসলে যেহেতু আমরা শীট দিয়ে দিব, নিজের মতো করে বুঝে নিয়েন, না বুঝলেও ক্ষতি নেই, ওইটা বুঝলেই চলবে, ওইটাই এখানে জাস্ট ভলিউম আর প্রেশারটা দেখানো হয়েছে। আর এটা হচ্ছে যে পালস যেটা দেখাইলাম, অ্যাওটিক পালস, এটাই আসলে আমাদের পালস যেটা শরীরে পাই আমরা, সেটারও এটাই, কারণ একই জিনিস। এই জন্য আচ্ছা ওটা থাক, পরে বলবো। এই জুগুলার ভেনাস প্রেশারটা তাহলে আমরা পরের দিন পড়বো। আমাদের চেষ্টা করব হার্ট সাউন্ড, আর বেশি আসলে লেন্দি হয়ে যাচ্ছে ক্লাসগুলা, কবে শেষ করবো, এক সিরিয়াস কতদিন নিব, এটা হলো কথা। এখন এই যে হার্ট সাউন্ড আর মারমার, হ্যাঁ, এটা চেষ্টা করবো জুগুলার ভেনাস প্রেশার, চেষ্টা করবো আসলে তিনটাই, একটু শর্টকাটে হলেও তিনটাই শেষ করার জন্য। তাছাড়া আসলে একটা করে টপিক যেমন কার্ডিয়াক সাইকেল একদিনে পড়াইলে আসলে মুশকিল, মানে মুশকিল বলতে আসলে আমরা শেষ করতে অনেক দেরি হবে আর কি। তো চেষ্টা করবো তিনটাই পড়ানোর আর কি। তো আমরা তো একটা টাস্ক দিয়ে রাখলাম, যে আমাদের সুবিধা হবে কি, কারণ আমরা অলরেডি জানি কখন কোন হার্ট সাউন্ড তৈরি হয়। এই ক্লাসটা যখন আপনি আরেকবার দেখবেন, হার্ট সাউন্ড গুলো কোনটা কোন সময় হইতেছে, এইটা যখন আপনি ভালো করে তো জেনেই যাবেন এখন। এবং জেভির টাস্কও দিয়ে রাখলাম, যার কারণে আলোচনা কম হবে, সুবিধা হবে আশা করি। শুধু পাঁচটা একটু হয়তো ভালো লাগবে। তো আমার মনে হয় এখানে যদি কোশ্চেন থাকে কোশ্চেন নেই। আর যদি আবারও বলি, যদি আগ্রহী কেউ থাকে আশেপাশে, তাকেও বলবেন এনরোল করতে পারে। আর যদি এরপরে, কে জানি আমাকে বললো যে এরপরে অন্য কিছু করাবো কিনা, যদি আপনারা চান তাহলে রেসপিরেটরি বা অন্য কোনো কিছু আমরা শুরু করতে পারি আর কি, যদি এরপরে আগ্রহী থাকেন। তো জি কোনো ভাই, কোশ্চেন আছে? রেসপিরেটরি পড়েন। কে বললো এটা রেসপিরেটরি কথা? বুঝতেছি না তো, ভয়েস চিনি না আমি তো। আমি বলছিলাম, মেহেদি বলছিলাম। আচ্ছা, মাহিদি ভাই মেহেদি আছে। হাসান। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, সেটা দেখবো। তাহলে যদি আগ্রহী পাই আর কি, তাহলে তো অবশ্যই নিবো আর কি, আমার তো পড়াতে আমি একটু সমস্যা নেই। কথা বলবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আমি আসলে চাচ্ছিলাম যে মানে আপনি মোটামুটি ইম্পর্টেন্ট ফিজিওলজি যেগুলো আছে সেগুলো সবগুলোই করেন। এখন আগ্রহ বলতে আসলে পার্টিসিপেন্ট একটু কম। হ্যাঁ আমি হ্যাঁ নিজে হ্যাঁ। আমার পরিচিত কয়েকজনকে বলছি, হুম, তো হুম, হয়তো দু একজন এনরোল করবে। এখন হুম, কম হলেও আপনি আমরা অন্তত যাই কজন আগ্রহী আছি এই কজনকে হুম, যদি ইম্পর্টেন্ট গুলা যেমন রেসপিরেটরি, এন্ডোক্রাইনোলজি, নিউরোলজি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এগুলা যদি একটু মানে একসাথে আমরা একটু আলোচনা করতে পারতাম, আপনি একটু দেখাই দিলেন তাহলে খুব হ্যাঁ ভালো এটা হতো আর ঠিক, কি। রেসপিরেটরি, তারপর রেনাল, রেনালটা তো খুব কাজ হ্যাঁ, করবে রেনাল জিনিস। ইম্পর্টেন্ট। আর নিউরোলজি, হচ্ছে এন্ডোক্রাইনোলজি নিউরো, বুঝলে আসলে ফিজিওলজি অনেকখানি বোঝা হয়ে যায়। হ্যাঁ নিউরোলজি, নিউরোলজিটা, এন্ডোক্রাইনোলজি এন্ডোক্রাইন তো মনে জি। হয় পারা যায়, কিন্তু নিউরোলজি আসলে না বুঝলে মুশকিল। এন্ডোক্রাইন তো হ্যাঁ, ফাংশন হরমোনের নিউরোলজি আমি না বুঝলে বললাম, মুশকিল, এবং কিন্তু নিউরোলজি হ্যাঁ মোটামুটি সব জায়গাতেই আছে, সব ফিজিওলজিতেই হ্যাঁ নিউরোলজি ইনভলভড। হ্যাঁ হ্যাঁ involved, এটা একটা কথা। তো একটু তো হ্যাঁ ই করেন, তবে ই হলে ভালো হয়, কারণ আসলে ব্যাপারটা কি, আমার আসলে পড়াইতে ভালো লাগে ঠিক আছে, কিন্তু তারপরে বুঝে নিতে আসলে কম মানুষ হইলে ইয়ে হয় না। জি আমি জি। চেষ্টা করছি, শুরু যেহেতু করছি, একসময় হবে ইনশাল্লাহ, আপনারা দেখেন। জি ভাই, আর বন্ধু বান্ধব প্রথম প্রথম তো তাই, হয়তো স্টুডেন্ট কম আপনার। এইটা আসলে, এটা কিছু করার নাই আসলে, হবে আর ইনশাআল্লাহ। হ্যাঁ, আর প্রচার প্রচার ম্যাক্সিমাম, করতে করতে আস্তে আস্তে বাড়বে আর কি, হ্যাঁ মানুষের ইনশাল্লাহ। মধ্যে। তাহলে আমার মনে হয় কোশ্চেন তো নাই নাকি? কোশ্চেন থাকলে বলতে পারেন, আমার বলতে সমস্যা নেই। আমার আসলে জানতে হবে যে আপনি এই জায়গাটা বুঝতেছেন না, কারণ আমি তো মনে করেন, আমি তো আমার মতো করে বলতেছি, সবটা তো আর বুঝতেছি না যে হ্যাঁ কোন জায়গায় না না, সমস্যা আপনি হবে বা আসলে কি। যেভাবে পড়াচ্ছেন কোশ্চেন আসলে থাকার কথাও না। যদি আমরা এরপরে আরেকবার দেখি আর একটু বইটা পড়ি তাহলে মানে তবে থাকার হ্যাঁ এরপর কথাও না, নিজে কারণ দেখতে হবে। আর আমি বললাম যে আপনি লিটমাস টেস্ট করবেন এই ক্লাসটার, ওই ফিগারটা আপনি বুঝেন কিনা, ওই ফিগারটা আপনি ব্যাখ্যা দিতে পারতেছেন কিনা অন্য কাউকে। যদি ওই ফিগারটা আপনি বুঝাতে পারেন অন্য কাউকে, কারণ এটা আসলে যখন আমরা পরের ক্লাসে কিন্তু ওই যে ইসিজি যখন পড়বো, তখন কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ লাগবে। এবং অ্যাকশন পটেনশিয়াল, এটাও পড়বেন, কারণ অ্যাকশন পটেনশিয়াল ছাড়া ইসিজিটা হবে না। আর ইসিজি হয়তো জি। আমি ওই রকম ডিটেলস পড়াইতে পারবো না, মানে একেবারে ক্লিনিক্যাল লেভেলে, এবং সেটা হচ্ছে সম্ভাবনা আসলে। চেষ্টা করবো একটা ক্লাসে, যার কারণে বেসিকটা দেওয়ার চেষ্টা করবো, ইসিজি ওয়েবগুলো কেন হয়, এবং কিছু কমন ডিজিজ, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, তারপর মাইক্রোটার ইনফাকশন। তাছাড়া এই ইসিজিরই তো এলভিপি, ধরেন হার্ট কয়েকটা আরভিপি। ফেলিওর, প্রশ্ন। এগুলো তোমার। হ্যাঁ এরকমই বলতেছি, যেগুলো আসলে খুব কমন, যেগুলো এই টাইপের চেষ্টা করবো আর কি।
যে কনসেপশনটা ক্লিয়ার করার জন্য। মানে আমি চেষ্টা করবো বেসিসটা দেওয়ার জন্য, যাতে আপনি নিজেই বাকিগুলো ঠিক করে নিতে পারেন, যাতে পড়লেই বুঝেন যে হ্যাঁ, আমি যখন বলে দেবো আপনাকে এই কারণে এটা হয়, তখন আপনি নিজেই কি করতে পারবেন, আশা করি আর কি। তো আমরা রেকর্ডিং শেষ করলাম নাকি?